ফসল দেখে কেমন লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের ফারদিন ভাইয়া তোমাদেরকে বায়োলজি পড়াইতে চলে আসলো। না না, আজকে আমি কেমিস্ট্রি পড়াবো। বায়োলজি পড়াবো? আরে না, আমি বলতেছিলাম হচ্ছে কেমিস্ট্রি পড়াবো। কেমিস্ট্রি মতো এত সহজ একটা সাবজেক্ট যদি আমি না পড়াই আর কে পড়াবে? ঠিক আছে। সো স্টুডেন্টরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস না। তো তোমাদের ফারদিন ভাইয়া ছিল, তোমাদের প্রিয় ফারদিন ভাইয়া। তো বললাম যে ভাই আপনি আজকে বায়োলজিটা পড়ান। তো ভাই আজকে যেহেতু এগ্রি করলো, আজকে বায়োলজিটা ভাই আপনি পড়ান। ঠিক আছে, এখানে কি কি পড়াবে? কি জীবন সম্পর্কে জ্ঞান ভাই, আপনার জীবন থেকে কিছু জীবন জীব বিজ্ঞানের ধারণা কি এমন সাবজেক্ট হয়ে গেল তার জীবনের ধারণা লাগবে আমার। এই সব সহজ পাতি সাবজেক্ট আমরা পড়ি না। ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, থাকো। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে পড়ো, ভালো করে পড়ো। ভাইয়া কিন্তু অনেক জোশ। হ্যাঁ, আজকে আমরা বায়োলজি ক্লাসে কেমিস্ট্রি পড়াবো। তো থাকো বাচ্চা কাচ্চারা, তোমাদের সাথে দেখা হবে কোথায় আমি জানি না। তোমাদের সবাই একটা ফারদিন ভাইকে থ্যাংক ইউ দিবা। ভাই যে তোমাদের জন্য, তোমাদেরকে নাকি ভাই খুবই পছন্দ করে, সো এর জন্য তোমাদের ক্লাস একটা হাই দিতে আসছে। তোমরা একটা বাই দিয়ে দাও ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারদিন ভাইকে। সো যাই হোক, তোমাদের আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস, এবং আমরা লাস্ট দিনও গতকালকে একটা ক্লাস করছি, আজকে একটা ক্লাস। একদম গরম গরম আছে সবকিছু। তো গরম গরম থাকতে থাকতে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আজকেও পড়ে ফেলবো। তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আই গেস আজকে মোটামুটি সবকিছু দেখা বা শোনা যাচ্ছে। আমি একটু পরে একটা পোল দিব, তোমরা আমাকে জানাই দিবা যে সবকিছু দেখা বা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। ওকে, সো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা অধ্যায় 1 পড়তেছিলাম, অধ্যায় 1 শুরু করছি। আজকে অধ্যায় 1টা ইনশাআল্লাহ আমরা শেষ করব। ছোট একটা চ্যাপ্টার, যেহেতু এটাতে বেশি সময় আমরা নিব না। তো আমাদের আজকে মোটামুটি আশা করি কালকে যেহেতু পরিচয় হয়েছে, একদিনের মাথায় নিশ্চয়ই পরিচয়টা তোমরা ভুলে যাও নাই, সবারই হয়তো বা মনে আছে। তারপরও আজকের ক্লাসে হয়তো বা নতুন কেউ জয়েন করতে পারো। আমি তোমাদের আব্দুল্লাহ শফিক, মানে শফিক ভাইয়া বলতে পারো, আব্দুল্লাহ ভাইয়া বলতে পারো, যেটা ভালো লাগে। আর আমার পড়াশোনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে। ফার্মেসি বিভাগ নিয়ে কমন একটা প্রশ্ন আমি পাই, ভাইয়া এটা দিয়ে কি করে? তোমরা যে এই যে অসুস্থ হইলে মাঝে মাঝে ওষুধ খাও, ওষুধ বানানোর সব প্রক্রিয়া নিক্রিয়া যা আছে সবগুলো হচ্ছে এই ফার্মেসি বিভাগে শিখানো হয়, এবং পরবর্তীতে আমরা সেই কাজটাই করি। আর আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। অনেকেই থাকতে পারো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল যেহেতু আছে, যদি থাকো তাহলে তো ভেরি গুড, আর না থাকলেও কোনো সমস্যা নাই। আর আজকের ক্লাসে যারা নতুন জয়েন করছো তাদেরকেও স্বাগতম, যারা কালকের ক্লাস করছো তাদেরকেও স্বাগতম, যারা এর আগেও আমার ক্লাস করছো তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি কি পড়বো? আজকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে রাজ্য সমূহের বর্ণনা পড়বো। হ্যাঁ, রাজ্য সমূহ বলতে গতকালকে যে আমরা 5টা রাজ্য সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিছিলাম, সেই 5টা রাজ্য সম্পর্কে আমরা জানবো, এবং আমরা বৈজ্ঞানিক নাম জানবো। যেমন আমাদের মানুষের নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এই নামটা কিভাবে আসলো বা এইটার গঠনটা কি, এই সম্পর্কে মূলত আমরা জানবো। সো আজকের ক্লাসের যেই টপিকগুলো পড়াবো এগুলা সিকিউতে আসার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। তো সিকিউতে আসার মতো টপিক যেহেতু পড়াবো, আজকে ক্লাসে একটু নোট করতে হবে, খাতা কলম নিয়ে রেডি থাকতে হবে। এই জিনিসগুলা যা যা বলবো একটু নোট করে প্রশ্নটা কেমন আসে সেটাও আজকে আমি দেখাবো। সো বেসিক পড়াবো, সিকিউ কেমন আসে সেরকম দেখাবো, সিকিউ তোমাকে বুঝায় দিব। অল ইন অল তোমার আজকে একটা কমপ্লিট ক্লাস হবে। একটু সিরিয়াসলি ক্লাসটা করবা, পরীক্ষাতে কিন্তু এই জায়গা থেকে তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট কিছু জায়গা থাকে। সো আমি একটু সবার কাছে পোল দিয়ে জানতে চাই তোমাদের সবকিছু দেখা শোনা যাচ্ছে কিনা, এবং খাতা কলম নিয়ে কি তোমরা রেডি কিনা, এই জিনিসটা একটু আমাকে ঝটপট বলে দিতে হবে। তাইলে আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করে দিব। যদি সবকিছু ঠিকঠাক থাকে ইয়েস দিয়ে দিবা, আর কোনো প্রবলেম যদি ফেস করো তাহলে নো দিয়ে দিতে পারো। সবার কাছে পোলটা চলে যাচ্ছে, সবাইকে ঝটপট পোলটা দিয়ে ফেলো। ওকে, সো মোটামুটি বোঝা যাচ্ছে যে সবকিছু ঠিকভাবে দেখা শোনা যাচ্ছে, এবং তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি, রাইট? সো যেহেতু সবাই সবকিছু নিয়ে রেডি, আমরা দেরি না করি। আজকে যেহেতু একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, ইম্পর্টেন্ট একটা পার্ট পড়বো, সো চলো আমরা দেরি না করে আমরা আস্তে আস্তে মূল পড়াশোনাতে চলে যাই। হ্যাঁ, আর মূল পড়াশোনাতে যাওয়ার আগে লাস্ট দিন যেহেতু আমরা দেখাই দিছি কিভাবে তুমি তোমার ফেসবুক গ্রুপে যুক্ত হবা, কিভাবে সেখান থেকে হচ্ছে তুমি তোমার সব ইনফরমেশন গুলো কালেক্ট করবে, আশা করি এগুলো নিয়ে মোটামুটি সবার একটা আইডিয়া এতক্ষণে হয়ে গেছে। অল গুড। তো চলো
আমরা দেরি না করি, যেহেতু খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে গেছো, আজকে যেহেতু ইম্পর্টেন্ট টপিক পড়বো এবং এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে। আজকে বুঝার অনেক কিছু আছে, বায়োলজি যে শুধু মুখস্থ করার বিষয় না, এটা আজকে আমরা ক্লাসে বুঝে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি যেই লাইনগুলো মার্ক করব, যেইভাবে দেখাবো, একটু সেই জিনিসটা ফোকাস করবা। আশা করি ইনশাল্লাহ তোমার জন্য পরীক্ষাতে এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো আমরা শুরু করে দেই। তাহলে দেখো, প্রথমে আমরা 5টা রাজ্যের কথা বলছিলাম, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে, তাই না? সেই 5টা রাজ্যের নাম আমি তোমাকে আবার একটু মনে করাই দিই। হ্যাঁ, 5টা রাজ্যের মধ্যে প্রথম আমরা যেটা দেখছিলাম সেইটার নাম ছিল হচ্ছে মনেরা। প্রথম যেটা দেখছিলাম সেটার নাম কি ছিল? মনেরা। তারপর একটা নাম কি ছিল? তারপর একটা নাম ছিল প্রোটিস্টা। তারপর একটা নাম কি ছিল? তারপর একটা নাম ছিল ফানজাই। তারপর একটা নাম ছিল, আমার সাথে সাথে সবাই একটু নামগুলো মনে করে ফেলো। হ্যাঁ, এইটা কিন্তু লাগবে। এই প্রত্যেকটা রাজ্যের নাম কি, রাজ্যের নামগুলো কিন্তু আমাদের লাগবে। রাজ্য, রাজ্যের নামগুলো আমাদের লাগবে। তারপরে আর কি কি রাজ্য আছে? 4 নাম্বার রাজ্যটা হচ্ছে উদ্ভিদের জগৎ, যেটাকে আমরা বলি হচ্ছে প্ল্যান্টি। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ফাইনালি প্রাণীদের জগৎ, যেটাকে আমরা বলি অ্যানিমেলিয়া। এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা রাজ্য, এবং এই 5টা রাজ্য নিয়েই আমাদেরকে পড়তে হবে। এই সবগুলা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, সুতরাং এই 5টা রাজ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোনগুলা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি যখন পড়াবো তখন আমি একটু বলে দেবো। এই 5টার মধ্যে কিছু আছে পরীক্ষাতে বেশি আসে, ওগুলো আমি একটু মার্ক করে দিব, তো সেটা ক্লাসে যখন পড়াবো তখনই বলবো। এখন এর মধ্যে আবার কিছু ঘটনা আছে। ঘটনাটা কি ভাইয়া? এর মধ্যে আবার একটা সুপার কিংডম আছে, তাই না? সুপার কিংডমটা নিয়ে আমরা কি বলছিলাম? অনেকগুলা রাজ্য আবার একটা সুপার কিংডম তৈরি করে। যেমন শুধু মনেরা রাজ্যটা, এটা নিয়ে হয় প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা কথাটার মানে আমরা কি বলছিলাম? বায়োলজিতে প্রো কথাটার মানে হচ্ছে পুরনো। বায়োলজিতে প্রো কথাটার মানে হচ্ছে পুরাতন, আদিম। হ্যাঁ, আর এই যে বাকি যে তোমার বাকি 4টা যে রাজ্য আছে, এই রাজ্যগুলা হচ্ছে কিসের অন্তর্গত? এই রাজ্যগুলা হচ্ছে সবগুলা ইউক্যারিওটার অন্তর্গত। ইউক্যারিওটার অন্তর্গত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটা, আর ওইটা হচ্ছে বাকি 4টা হচ্ছে ইউক্যারিওটা। এই প্রোক্যারিওটাকে আবার আমরা বলি সুপার কিংডম 1, আর এইটাকে আমরা বলি সুপার কিংডম 2, বা সবসময় যেটা বলতে হবে নেসেসারি না। বেসিক্যালি সুপার কিংডমটা হচ্ছে একটা প্রোক্যারিওটা আর একটা ইউক্যারিওটা। কালকের পড়াগুলো আরেকবার একটু রিপিট করে মনে করায় দিলাম, রাইট? এইবার চলো আমরা প্রথম রাজ্যটা নিয়ে। প্রথম রাজ্যটা কি বাবারা দেখো তো? প্রথম রাজ্যটা হচ্ছে তোমার মনেরা রাজ্য। এটা নিয়ে একটু পড়াশোনা শুরু করি। প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করবো, আমি সবগুলা পার্টি তোমাদেরকে এক এক করে বুঝাই দিব। সো একটু খেয়াল করো আগে টেবিলটার মধ্যে কি কি আছে, তাইলে পড়ার ফরম্যাটটা কি তুমি বুঝে যাবা। তুমি যদি একটু বই খুলো, বই খুললে দেখবা এই প্রত্যেকটা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা বা এই রাজ্যের যে ইনফরমেশন গুলা, এগুলা একদম সিরিয়ালি ব্যাখ্যা করে পুরোটা দেয়া আছে, যেখানে অসংখ্য ইনফরমেশন। বায়োলজিতে অনেক বেশি ইনফরমেশন, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তুমি মনে রাখতে চাও যদি, হ্যাঁ, তাহলে কিছু টেকনিক আছে, যার মধ্যে এই একটা টেকনিক আমরা ফলো করতে পারি, যেটাকে আমরা বলি টেবিল ফরম্যাট। হ্যাঁ, টেবিল ফরম্যাটটা কিভাবে কাজ করে দেখবা তুমি। 6টা রাজ্যের কিছু কমন প্যারামিটার আছে বা কিছু কমন বিষয় আছে, যেগুলোর উপরে আমরা লক্ষ্য করব। যেমন প্রথম কথা, আমি ধরো চিন্তা করতেছি ব্যাকটেরিয়াকে নিয়ে, জাস্ট ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া নিয়ে আমি কথা বলবো। ব্যাকটেরিয়ার প্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে যে এটা কোন সুপার কিংডমের অন্তর্গত। কি বললাম? এইটা কোন সুপার কিংডম এর অন্তর্গত, এটা হচ্ছে আমার প্রথম কনসার্ন, যে সুপার কিংডম কি এটা। তারপরে বুঝলাম যে সুপার কিংডম যদি এইটা হয়, তারপরে কনসেপ্ট হচ্ছে রাজ্য বা কিংডমটা কি। ঠিক আছে, রাজ্য বা কিংডমটা কি।
এইবার আমাকে দেখতে হবে যে এই যে আমি জীবটার কথা বলতেছি তার দেহের যে কোষ, সেই কোষের গঠনটা কেমন, বা কোষের মানে কোষীয় গঠনে কি কি জিনিসপত্র থাকবে, কি কি বৈশিষ্ট্য থাকবে, সেইটা হচ্ছে এখান থেকে দেখতে হবে। এইটা হচ্ছে আমাদের আরেকটা, আমরা বলতে পারি একটা রাজ্য সম্পর্কে জানার জন্য আমরা 3টা ইনফরমেশন এখন পর্যন্ত পাইলাম, আরো 2 থেকে 3টা ইনফরমেশন আমাদের লাগবে। আর কি লাগবে? এই যে তার জীবন যে চলবে, হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া জীবন শুরু করবে, যদি সে আর নতুন ব্যাকটেরিয়া তৈরি না করে, মানে তার যদি দেহ থেকে আবার কোষ বিভাজন না হয়, তাহলে কিন্তু সে কি করতে পারবে না, আর বংশবৃদ্ধি করতে পারবে না। তাহলে একই সঙ্গে কোষ বিভাজন বলি বা যৌন প্রজনন বলি বা অযৌন প্রজনন বলি, সোজা কথা প্রজনন, কোষ বিভাজন এবং প্রজনন, এইটা যদি ঠিকঠাক না হয় একটা জীব তো বেঁচে থাকতে পারবে না, তারা তো অনেক সময় পরে গিয়ে কি হবে, বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই আরেকটা ইনফরমেশন একটা রাজ্য সম্পর্কে জানতে গেলে আমাকে জানতে হবে। তারপর হচ্ছে খাদ্য গ্রহণ। গাছপালা তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে, মানুষ তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আমরা কিভাবে খাবার দাবার সংগ্রহ করি? মূলত গাছপালার উপরেই আমরা নির্ভরশীল খাবারের জন্য, বা সকল প্রাণী আসলে সবুজ উদ্ভিদের উপরে খাবারের জন্য বা খাদ্য গ্রহণের জন্য নির্ভরশীল। এই যে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা কি, খাদ্যটা সে কিভাবে পায়, নিজে তৈরি করে নাকি উদ্ভিদ থেকে গ্রহণ করে নাকি অন্য কোনো পদ্ধতি আছে, এইগুলা হচ্ছে খাদ্য গ্রহণের এই পয়েন্টটাতে আসবে। ফাইনালি হচ্ছে উদাহরণ, যে কোন রাজ্যে কোন জীবটা আছে সেই উদাহরণটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এখন এইখান থেকে এমসিকিউ এর জন্য ভাইয়া কোন অংশটা গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য কোন অংশটা গুরুত্বপূর্ণ? উদাহরণ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হয়, আর সিকিউ এর জন্য অ্যাকচুয়ালি এই পুরো অংশটাই সিকিউতে যখন আসবে আমাদেরকে এখান থেকে বৈশিষ্ট্যগুলাকে লিখতে হবে। যেহেতু বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, সেই জন্য আমরা এগুলাকে একটু স্ট্র্যাটেজিক্যালি মনে রাখার জন্য চেষ্টা করব। অল গুড, বুঝতে পারছি। চলো আমরা একটু মনের রাজ্যটা দেখে ফেলি, তাইলেই তোমরা এতক্ষণ ধরে যা কিছু বলছি সবকিছু আবার ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা শুরু করব সুপার কিংডম থেকে। তো আমরা গতকালকেও যেটা জানছি যে প্রোক্যারিওটা মানে কি বাবারা, দেখো তো, আদি কোষ। কি কোষ? আদি কোষ, মানে পুরাতন আমলের কোষ। পুরাতন আমলের কোষে কি সমস্যা থাকে ভাইয়া? ওদের সবকিছু আপডেটেড না, হ্যাঁ, একটু অনুন্নত টাইপের। কি আপডেট না, অনুন্নতটা কি? ওদের কোনো নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়াসের চারদিকে কোনো আবরণী থাকে না। নিউক্লিয়াসের চারদিকে যদি কোনো আবরণী না থাকে, প্রবলেমটা কি হয়? প্রবলেমটা যেটা হয়, নিউক্লিয়াসের ভিতরে সব বস্তু ওপেন থাকে। তাহলে তুমি একটা জিনিস কালকে বললাম না, ধরো তোমাকে আমি এটা গিফট দিব, গিফটটা এটাই এমনি দিয়ে দিলাম খালি হাতে, এই জিনিসটা কেমন না? যদি এটাকে সুন্দর করে একটা বক্সে নিয়ে এটাকে সুন্দর করে একটু তোমার মানে একটা কিছুর মধ্যে, বক্সের মধ্যে নিয়ে তারপরে গিফটটা দিই, তাহলে এটা অনেক বেটার। শুধু এটাই না, বক্স ছাড়া দিলে এটা যাইতে যাইতে ভেঙেও যেতে পারে, কিন্তু বক্সের ভেতরে দিলে এটা একটা সুরক্ষিত অবস্থায় থাকবে। নিউক্লিয়াসের ক্ষেত্রেও সেম। নিউক্লিয়াসের চারদিকে যদি পর্দা থাকে, আবরণ থাকে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ঝিল্লি। কি বলি? নিউক্লিয়ার ঝিল্লি। এই ঝিল্লিটা যদি না থাকে, তাইলে নিউক্লিয়াসটা সুরক্ষিত থাকবে না, অসুরক্ষিত অবস্থায় থাকবে, বা এটা একটা অনুন্নত বৈশিষ্ট্য। তাহলে আমরা বেসিক্যালি 2টা সুপার কিংডম নিয়ে পড়বো। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রোক্যারিওটা, যেটার মধ্যে শুধু একটাই রাজ্য আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মনেরা। ঠিক আছে, মনেরা। এটা হচ্ছে একদম প্রথম রাজ্য এবং প্রথম সুপার কিংডম। 1 and 1 মানে একটা সুপার কিংডমে একটা রাজ্য। এরপরের সুপার কিংডমে আবার অনেকগুলো রাজ্য চলে আসবে। এইবার আসো, এই মনেরা রাজ্যটাকে চিনবো কিভাবে, এদের কোষের গঠন কেমন হবে, একদম খুব ভালো করে খেয়াল করবা। প্রথম কথা, এরা হচ্ছে এক কোষী। এরা কি? এরা এক কোষী। এই কথাটা এবার একটু বুঝো। আমরা মানুষ, তাই না? ওকে, আমরা যদি মানুষ হই, মানুষের দেহে লক্ষ কোটি কোষ আছে, কিন্তু তুমি যদি ব্যাকটেরিয়ার কথা চিন্তা করো, ব্যাকটেরিয়ার দেহে পুরাটাই হচ্ছে একটাই কোষ, শুধুই একটাই কোষ। এই একটা কোষের মাধ্যমেই সে খাবার গ্রহণ করে, এই একটা কোষের মাধ্যমেই সে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে,
এই একটা কোষের মধ্যেই তার জীবনে যা যা কিছু করার দরকার সবকিছু এই একটা কোষের মাধ্যমেই হয়। তার মানে এক কোষে জীবন পার, এক কোষের উপরেই তার জীবন চলে যাচ্ছে। এখান থেকে সে আবার অনেক সময় বংশবৃদ্ধিও করতে পারে। তার মানে একটা কোষ দিয়েই তার জীবনের সকল কার্য সম্পন্ন হয়। এই জন্য এটাকে বলি আমরা এক কোষী। আর মানুষ বা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার পরেই যতগুলা রাজ্য আমরা দেখব সবগুলা রাজ্যই হবে বহু কোষী, সবগুলা রাজ্যই হবে বহু কোষী। এই হচ্ছে একদম বেসিক ঘটনাটা থেকে শুরু, ঠিক আছে? এবং তুমি আরেকটা খুব ভালো জিনিস লক্ষ্য করবা, আমরা মনেরা রাজ্য দিয়ে শুরু করছি না? যত রকমের অনুন্নত বৈশিষ্ট্য আছে সবগুলা এই মনেরা রাজ্য থেকে দেখবা শুরু হয়েছে। এবং যত আমরা সামনের দিকে আগাবো আগাইতে ফাইনালি আমরা কোথায় যাব? মনেরা রাজ্য থেকে শুরু হবে, আমরা অ্যানিমেলিয়াতে পৌঁছাবো। শুরু হবে থেকে মনেরা রাজ্য থেকে, কিন্তু পৌঁছাবো কোথায়? পৌঁছাবো অ্যানিমেলিয়া রাজ্যে। তো এই যে মনেরা রাজ্য থেকে শুরু করলাম, শেষ করলাম অ্যানিমেলিয়াতে, এই মনেরা থেকে অ্যানিমেলিয়া পর্যন্ত যাইতে যাইতে বৈশিষ্ট্যগুলা কন্টিনিউয়াসলি উন্নত হইতে থাকবে, বৈশিষ্ট্যগুলা কন্টিনিউয়াসলি উন্নত হবে। এই জিনিসটা একটু খেয়াল করবা, তাইলে তোমার জন্য একটু প্যাটার্নটা বুঝতে ইজি হবে। তাহলে বুঝলাম প্রথমে মনেরা রাজ্য এক কোষী, তার বাকি সকল প্রাণী যত আমরা সামনের দিকে আগাবো বহুকোষী হবে। মনেরা রাজ্যটা হচ্ছে সবচেয়ে অনুন্নত একটা রাজ্য, কারণ পৃথিবীর একদম আদিমতম যদি কোনো প্রাণী বলতেছি বাংলা জীবের খোঁজ করি আমরা, সেখানে আমরা মনেরা রাজ্যের জীবদেরকে পাবো। যেহেতু অনেক আদিম কালের, এই জন্য একটু পুরাতন ধাঁচের এবং অনেক বৈশিষ্ট্যই অনুন্নত। এই জিনিসটা একটু মাথায় নিয়ে পড়াশোনাটা আমরা শুরু করি। আচ্ছা, এইবার ব্যাকটেরিয়া নিয়ে যখন তুমি পড়তে যাবা, দুইটা কমন ওয়ার্ড তুমি পাবা। একটা ওয়ার্ডকে বলে ফিলামেন্টাস, আরেকটা ওয়ার্ডকে বলে কলোনিয়াল। এই কথাটা একটু বুঝো ভালো করে। ব্যাকটেরিয়ার মধ্যে, বা আমরা ব্যাকটেরিয়া দিয়েই বুঝাচ্ছি যেহেতু ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের, ব্যাকটেরিয়ার মধ্যে তুমি দুইটা ঘটনা খেয়াল করবা। একটা ঘটনাকে আমরা বলি ফিলামেন্টাস, আরেকটা ঘটনাকে আমরা বলি কলোনিয়াল। ফিলামেন্টাসে কি ঘটনা ঘটে আর কলোনিতে কি ঘটনা ঘটে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। ফিলামেন্ট, ঠিক আছে, আমরা অনেক সময় বাল্বের মধ্যে ফিলামেন্ট কথাটা শুনি। ফিলামেন্ট হচ্ছে একটা সরু তার বা একটা সরু সুতার মতো একটা গঠন। আমি একটু লিখে দিই, হ্যাঁ, সরু তার বা সুতার মতো গঠন, সরু তার বা সুতার মতো গঠন। যেমন ফিলামেন্টাসের একটা উদাহরণ যদি আমরা দেই, এই যে ধরো ব্যাকটেরিয়া গুলো এরকম সুতার মতো একটা গঠন তৈরি করে। ঠিক আছে, এরকম একটা সুতার মতো গঠন তৈরি করলো, এইটাকে বলে ফিলামেন্টাস। এটাকে কি বলে? ফিলামেন্টাস। আর কলোনি কথাটার মানে হচ্ছে একসঙ্গে থাকা, এটা হচ্ছে কলোনি। কলোনি যেমন আমরা বলি না ব্রিটিশ কলোনি, ব্রিটিশ কলোনি মানে কি? ব্রিটিশ উপনিবেশ। ব্রিটিশরা তাদের দেশে ছিল, মানে তোমার ব্রিটেনে ছিল, কিন্তু ওই ব্রিটেনে থাকার পরে তারা সারা পৃথিবীতে কতগুলো ছোট 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 দেশকে ব্রিটেনের একটা অঙ্গ রাজ্যের মতো, হ্যাঁ, তৈরি করে রাখছিল, যেগুলো ছোট ছোট ব্রিটেন বলা যাইতে পারে। এই জিনিসটা মানে কি? তারা অনেকগুলা ছোট ছোট অংশ একসঙ্গে করে তারা শক্তিশালী ছিল। ব্যাকটেরিয়াও একা এক কোষী, তার জন্য পরিবেশে টিকে থাকাটা মাঝে মাঝে যখন কঠিন হয়ে যায়, তখন তারা এইটার একটা ব্যাকআপ হিসেবে কি করে? তারা এইটার ব্যাকআপ হিসেবে কলোনি গঠন করে। কলোনিতে কি হয়? এই ধরো একটা ব্যাকটেরিয়া, তার সঙ্গে আরেকটা ব্যাকটেরিয়া যুক্ত হয়, তার সঙ্গে আরেকটা ব্যাকটেরিয়া যুক্ত হয়, এইভাবে অনেকগুলা ব্যাকটেরিয়া একসঙ্গে এইভাবে ধরো চলতে থাকবে, হ্যাঁ, চলতে থাকবে।
এইভাবে চলতে থাকবে। এভাবে অনেকগুলা ব্যাকটেরিয়া একসঙ্গে হয়ে, ধরো এটা ব্যাকটেরিয়া 1, এটা ব্যাকটেরিয়া 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, ধরো এখানে 10টা ব্যাকটেরিয়া একসঙ্গে হয়ে কি তৈরি করছে, একটা কলোনি তৈরি করছে। এই কলোনির কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নাই, আমি 4 কোণা আঁকছি বলে এটা 4 কোণা এরকম নেসেসারি না। এমনও হইতে পারে যে এইখানে এসে আরেকটা ব্যাকটেরিয়া চলে আসছে, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, ধরো আরো 11, 12, 13, 14, এরকম ধরো এখানে আরেকটা 15, এরকম অসংখ্য ব্যাকটেরিয়া একসঙ্গে হয়ে একটা কলোনি গঠন করে। এটাকে বলি কলোনিয়াল গঠন। তাহলে ব্যাকটেরিয়ার গঠনে এরা অলওয়েজ এককোষী, বাট এককোষী হওয়াতে যেহেতু পরিবেশে এদের টিকে থাকতে সমস্যা হয়, এরা একসঙ্গে, হ্যাঁ, স্ট্রং টুগেদার, ইউনাইটেড টুগেদার, একসঙ্গে থেকে এরা পরিবেশের প্রতিকূলতাকে এরা প্রতিরোধ করার চেষ্টা করে। সো গঠনটা হইতে পারে একটা সুতার মতো গঠন, হইতে পারে একটা এলোমেলো অ্যাব্রাসেবল, অনেকগুলো ব্যাকটেরিয়া একসঙ্গে মিলে কলোনিয়াল গঠন। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবা, ব্যাকটেরিয়া যখনই পড়তে যাবা দেখবা এই কনসেপ্টটা তোমার কাজে লাগবে। আচ্ছা, এইবার আসো আমরা আরেকটা বৈশিষ্ট্য পড়ি। মনেরা রাজ্যের আরেকটা বৈশিষ্ট্য কি? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমাটিন বস্তু থাকে। কি থাকে বাবারা? ক্রোমাটিন বস্তু। এটা নিয়ে অনেকের এখন কনসেপ্ট বলে, ভাইয়া ক্রোমাটিন বস্তুটা কি, বুঝি নাই। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, সব সহজ, বায়োলজিতে সব সহজ, আমরা সবকিছু সুন্দর করে পড়বো। আচ্ছা, তারপরে কি থাকে? নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, এটা থাকবে না, বুঝছো কিন্তু কথাটা, হ্যাঁ। নিউক্লিয়াস, আমরা তো নিউক্লিয়াস সম্পর্কে জানি, কোষের প্রাণ কেন্দ্র বা কোষের কেন্দ্রটা হচ্ছে নিউক্লিয়াস। কোষের প্রাণ কেন্দ্র বা কেন্দ্র হচ্ছে এই নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বাবারা? দেখো তো, আমাদের নিউক্লিয়াস নিয়ে যদি আমরা কথা বলি, ডিএনএ থাকে, যেইটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, তাই না? বা ক্রোমাটিন বস্তু আমরা বলতে পারি। তারপরে কি থাকে? নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, এবং আমি সহজ করে বুঝাই, চারদিকে একটা আবরণী থাকে, যেটাকে আমরা নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার ঝিল্লি বলি। নিউক্লিয়াসের চারদিকে একটা আবরণ থাকে, মাঝখানে এরকম একটা গোল অংশ থাকে, এটা কি বলে আমরা? নিউক্লিওলাস। এটাকে আমরা বলি নিউক্লিওলাস। ঠিক আছে, এখন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই নিউক্লিয় বস্তুটা থাকতে পারে। ডিএনএ থাকলেও সেটা আদি ডিএনএ থাকে, মানে আপডেটেড না, ব্যাকডেটেড ডিএনএ থাকে। আর কি থাকে? আর কিছুই থাকে না। নিউক্লিওলাসও থাকে না, নিউক্লিয়ার ঝিল্লিও থাকে না। কারণ কি? কারণ হচ্ছে এরা অনুন্নত। তাহলে সামনের দিকে যত উন্নত হবে সেটার মধ্যে আমরা নিউক্লিওলাসটা দেখবো, এই যেটা গোল্লাটা, এই গোল্লার মধ্যে কি হয়? এই গোল্লার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু তৈরি হয়, যেমন রাইবোজোম। আবরণ এটা থাকে না। আবরণ না থাকার জন্য কি সমস্যা হয়? নিউক্লিয় বস্তুগুলা ছড়ানো ছিটানো থাকে, নির্দিষ্ট জায়গার মধ্যে এরা থাকে না। হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম যে তোমার বাসা নাই, ঘরবাড়ি নাই, তুমি একদিন মানে একদিন ফুটপাতে থাকে, একদিন বাজারে থাকে, একদিন রেল স্টেশন বাস স্টেশনে থাকে, তার জীবনটা কেমন ছন্নছাড়া হবে না? তার কি কাজ, জীবন কখনো গোছানো হবে না? নিউক্লিয় বস্তু যখন ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, যখন সেটার এফিসিয়েন্সি বা সেটার কার্যক্রম খুবই এবড়ো হবে, এফিসিয়েন্ট হবে না। যখনই এটা একটা জায়গায় নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে আবৃত অবস্থায় থাকবে, সুরক্ষিত থাকবে, একটা নির্দিষ্ট জায়গায় সবসময় অবস্থান করবে, এটা কাজগুলো এফিসিয়েন্ট হবে, কারণ এটার মাঝখানে ইন্টারফেয়ারেন্স হবে কম। এই জিনিসটা এই জন্য ইম্পর্টেন্ট। যত উন্নত হবে তার আবরণীগুলা বেশি থাকবে, কারণ এটা বেশি থাকবে মানে আবরণীটা থাকবে, কারণ হচ্ছে আবরণী থাকার কারণে নিউক্লিয় বস্তুগুলা ছড়ায় ছিটায় না থেকে এক জায়গায় সুরক্ষিত অবস্থায় থাকে। এই গেল হচ্ছে আরেকটা কনসেপ্ট। এবং ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, বোঝা যায় মাইটোকন্ড্রিয়া নাই, কি একটা অবস্থা। মাইটোকন্ড্রিয়া নাই, তার তো ভালো কথা, মানে ভালো কথা তো না, মানে মাইটোকন্ড্রিয়া না থাকলে তার শ্বসন প্রক্রিয়ার এফিসিয়েন্সি অনেক কম। তার কারণটা হচ্ছে এটা অবাধ শ্বসন করে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া নাই। তারপরে কি নাই? প্লাস্টিড নাই। প্লাস্টিড আমাদেরও নাই। সো প্লাস্টিডও নাই, মাইটোকন্ড্রিয়াও নাই।
ভয়াবহ অবস্থা। ঠিক আছে, কিন্তু শ্বসন প্রক্রিয়া সাধারণত এরা সবাত শ্বসন কম করে, মানে অক্সিজেন ছাড়াই এরা শ্বসন প্রক্রিয়া চালানোর চেষ্টা করে। সবাত শ্বসনটা এই জন্য এদের হওয়াটা খুব একটা পসিবল হয় না, তার কারণ এদের মাইটোকন্ড্রিয়াটা থাকে না। মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিড নাই, হ্যাঁ, তাহলে আছেটা কি ভাইয়া? আছে শুধুমাত্র রাইবোজোম। কি আছে? শুধুমাত্র রাইবোজোম আছে। এই জিনিসটা একটু খেয়াল করবা। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কি করা? প্রোটিন তৈরি করা। প্রোটিন কি জিনিস? প্রোটিন কি? প্রোটিন হচ্ছে তাদের দেহের গাঠনিক উপাদান। হ্যাঁ, যদি প্রোটিন তৈরি না হয় তাহলে তার দেহের গঠনটাই ভেঙে যাবে, তখন তো ব্যাকটেরিয়া সব এমনি মারা যাবে। তাইলে এই ঘটনাগুলো হচ্ছে তার কোষীয় গঠন। আমাকে একটু তোমরা সবাই জানাও তো, তোমরা কি সবাই এই পর্যন্ত সবকিছু কি বুঝতে পারছো কিনা? একটু ঝটপট আমাকে বলো তো। আমি তোমাদের কাছে একটা পোল দিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত যে কয়টা জিনিস বলছি এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলো। ঠিক আছে, তাহলে আমরা একটু আবার জিনিসগুলা নিয়ে একটু গেট ব্যাক করি। মানে তোমাদের কাছে হয়তো মনে হবে যে ভাইয়া বায়োলজি প্রথম ক্লাসটা মোটামুটি সহজ লাগছিল, সেকেন্ড ক্লাসে এগুলা তো মানে কি একটা অবস্থা। দেখো, তোমার কাছে প্রথম তুমি বায়োলজি একটু ডিপলি পড়া শুরু করতেছো, হ্যাঁ, তো হালকা পাতলা একটু একটু কঠিন লাগবে, কোনো সমস্যা নাই, আমরা এগুলোকে সহজ করে ফেলবো আস্তে আস্তে। দেখো, আমি তোমাকে কেন প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়াচ্ছি খেয়াল করো। কিন্তু আমি কিন্তু চাইলে পুরো কথা নিয়ে একদম 4-5টা লাইন বলে চলে যেতে পারতাম। তোমার বেসিকটা যাতে তোমার এখান থেকে কোনোভাবে মিস না হয়ে যায়, হ্যাঁ, তুমি যাতে প্রত্যেকটা জিনিসের মিনিংটা এখান থেকে বুঝে যাইতে পারো, এটা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমি আবারও একটু বলি। মনেরা রাজ্যের এরা হচ্ছে প্রোক্যারিওটা। কি? প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা কেন? কারণ এরা হচ্ছে আদি কোষী। এদের নিউক্লিয়াসটা কি না? সুগঠিত না। নিউক্লিয়াস সুগঠিত না, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে কি নাই? কোনো আবরণী নাই। নিউক্লিয়াসের চারদিকে কি নাই? কোনো আবরণী নাই। আচ্ছা, এবং এটা প্রথম কথা হচ্ছে এরা এক কোষী। এদের দেহে কোষ কয়টা? একটা। এই এক কোষ দিয়ে এরা সবকিছু করে। যেহেতু একটাই কোষ, এখন পরিবেশটা ধরো তো অনেক প্রতিকূলতা আসে, ঝড় ঝপটা আসে, একটা কোষ দিয়ে অনেক সময় টিকে থাকাটা কঠিন হয়ে যায়। তখন এরা কি করে? একসঙ্গে, হ্যাঁ, বন্ধু বান্ধব সব একসঙ্গে হয়ে তারা বেঁচে থাকার চেষ্টা করে। সেই ঘটনাটাকে আমরা কি বলছি? সেই ঘটনাটাকে আমরা বলছি ফিলামেন্টাস বা কলোনি। ফিলামেন্টাস মানে সরু সুতার মতো গঠন, যেখানে অনেকগুলা ব্যাকটেরিয়া একে অপরের সঙ্গে একটা সুতার মতো গঠনে যুক্ত হয়। আর কলোনিয়াল জিনিসটা হচ্ছে অনেকগুলা ব্যাকটেরিয়া এবড়ো থেবড়ো ভাবে একসঙ্গে একটা কলোনি গঠন করে। এটাকে কি বলে? এটাকে বলে একটা কলোনি। এই কলোনির মধ্যে ব্যাকটেরিয়া গুলো অবস্থান করে এবং এরা পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য একসঙ্গে ভূমিকা রাখে। এই হচ্ছে ব্যাকটেরিয়ার মোটামুটি কোষীয় গঠনের বেসিক কথা। আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, পরীক্ষাতে এই পার্টটা মানে এই রাইবোজোমের পার্টটা এমসিকিউতে অনেক অনেক বেশি আসে।
আর আমি আজকে যে টপিকটা টোটালি পড়াচ্ছি, মনেরা রাজ্য, তারপরে প্রোটিস্টা রাজ্য, তারপরে হচ্ছে তোমার ফানজাই, এই সবগুলাই সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তার মানে আমরা যখন মনেরা রাজ্য নিয়ে কথা বলতেছি, এটা কি নিয়ে পড়াশোনা করতেছি? সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কিন্তু পড়াশোনা করতেছি। সুতরাং এটা পরীক্ষাতে কিভাবে আসে সেটাও আমি শেষ দিকে দেখায় দিব। এবার প্রশ্ন আসতেছে, ভাইয়া তাহলে এদের কোষ বিভাজন কিভাবে হয়? হ্যাঁ, এদের কোষগুলা কিভাবে একটা কোষ থেকে দুইটা কোষ, বা এদের বংশ বৃদ্ধিটা কিভাবে হয়, এই জিনিসটা একটু এবার আমরা খেয়াল করি। ধরো ব্যাকটেরিয়ার কোষ একটাই, তাই না? ব্যাকটেরিয়ার কোষ একটাই। তো আমি এইভাবে না দেখে সুন্দর করেই কোষটাকে যেভাবে ব্যাকটেরিয়া থাকে সেইভাবে একটু দেখে। ধরো এই হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষ, এইরকম শেপই হয় সাধারণত, হ্যাঁ, রড শেপ বলতে পারি। এই যে ব্যাকটেরিয়ার কোষ, এই একটা ব্যাকটেরিয়া থেকে পরবর্তীতে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হবে। কিভাবে তৈরি হবে খেয়াল করো। প্রথমে যে ঘটনাটা ঘটে, ব্যাকটেরিয়ার এই জায়গায় একটা খাঁজ তৈরি হয়। কি তৈরি হয়? একটা খাঁজের মতো তৈরি হয়। এই খাঁজ বরাবর, এই খাঁজটা বরাবর ধীরে ধীরে ব্যাকটেরিয়াটার এটা আস্তে আস্তে ভিতরের দিকে আসতে থাকে। আস্তে আস্তে একসময় এটা মিলায় যায়। মিলায় গিয়ে ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে এইখানে একটা কোষ তৈরি করে, এইখানে একটা কোষ তৈরি করে। সো প্রথমে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে মাতৃকোষ বা মাতৃ ব্যাকটেরিয়া আমরা বলতে পারি, আর এটা হচ্ছে অপত্য কোষ। এক, এটা অপত্য কোষ। দুই, এই হচ্ছে আমার ঘটনাটা। এই জিনিসটাকে বলে দ্বিবিভাজন, মানে ব্যাকটেরিয়ার একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করছে। ব্যাকটেরিয়ার একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করছে। এটাকে আমরা বলি কি প্রক্রিয়া? এইটাকে আমরা বলি দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিবিভাজন প্রক্রিয়া, ইংলিশে বলে এটাকে বাইনারি ফিশন। কি বলে? বাইনারি ফিশন বলে। বাইনারি মানে দুই, ফিশন মানে বিভাজিত হওয়া, মানে দুইটা কোষে বিভাজিত হয় বলে এটাকে বলে বাইনারি ফিশন। এই বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার মাতৃকোষটা দুইটা অপত্য কোষ বা একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়াতে রূপান্তর হয়। মিন্স এটাই হচ্ছে তাদের কোষ বিভাজন বা বংশ বৃদ্ধির একমাত্র প্রক্রিয়া। কারণ এইটা ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই, কোষ বৃদ্ধি অথবা বিভাজন। বৃদ্ধি তো না, বংশ বৃদ্ধি। বংশ বৃদ্ধির এই প্রক্রিয়াটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। গেল মনেরা রাজ্যের একটা বৈশিষ্ট্য। তারপরে আরেকটা বৈশিষ্ট্য আমরা একটু খেয়াল করি, খাদ্য গ্রহণটা কিভাবে করে। প্রথম যেই কনসেপ্টটা তুমি মাথায় নিয়ে আসবা, এদের কি প্লাস্টিড আছে? নাই। এদের তো মাইটোকন্ড্রিয়াও নাই, প্লাস্টিডও নাই। তাইলে বাবারা একটু চিন্তা করে বলো, মাইটোকন্ড্রিয়া না থাকলে তো শ্বসন প্রক্রিয়া মানে সবাত শ্বসন হবে না। আর প্লাস্টিড না থাকলে কি হবে না? প্লাস্টিড না থাকলে শালক সংশ্লেষণ হবে না। শালক সংশ্লেষণ হবে না। কি হবে না? শালক সংশ্লেষণ হবে না। মাইটোকন্ড্রিয়া না থাকলে সবাত শ্বসন ঠিক মতো হবে না, প্লাস্টিড না থাকলে শালক সংশ্লেষণ হবে না। যদি শালক সংশ্লেষণ না হয় তাহলে কি এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারবে? তার মানে এরা খাদ্য তৈরি করতে পারবে না। খাদ্য তৈরি করতে পারবে না। এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখন যদি তারা খাদ্য তৈরি করতে না পারে তাহলে তারা কি করে? তারা অন্যান্য বিভিন্ন পরিবেশ থেকে হোক বা তার যে পোষক দেহে হোক সেখান থেকে খাদ্য গ্রহণ করতে পারে। উদাহরণ হিসেবে মনেরা রাজ্যের উদাহরণ আমি একটু বলে দিই। মনেরা রাজ্যের উদাহরণটা একটু বেশি এমসিকিউতে আসে। হ্যাঁ, এই দুইটা ইনফরমেশন বা দুইটা উদাহরণ এমসিকিউতে একটু বেশি আসে। সুতরাং এই জিনিসটা একটু ভালো করে দেখবা। মনেরা রাজ্যের দুইটা উদাহরণ, বারবার তো ব্যাকটেরিয়ার কথা বলতেছি, এটা তো এতক্ষণে মোটামুটি জেনে ফেলছো। আরেকটা আছে যেটা আমরা একটু মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, নীলাভ, সবুজ, শৈবাল।
নস্টক, নীলাভ, সবুজ, শৈবাল। নীলাভ, সবুজ, শৈবাল। এইটা বলার আবার একটা স্পেসিফিক কারণ আছে। স্পেসিফিক কারণটা হচ্ছে মনেরা রাজ্যের কারোরই কি নাই, মনেরা রাজ্যের কেউই সালোক সংশ্লেষণ করতে পারে না। মনেরা রাজ্যের কেউ সালোক সংশ্লেষণ ঠিক মতো করতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে এই নীলাভ, সবুজ, শৈবাল। এই যেহেতু নীলাভ, সবুজ, শৈবাল মানে সবুজ রং আছে, মানে কি আছে, ক্লোরোফিল আছে। সো মনেরা রাজ্যের মধ্যে কিছুটা এই নীলাভ, সবুজ, শৈবাল এটা সালোক সংশ্লেষণ করতে পারে, একমাত্র ব্যতিক্রম। আর কেউ মনেরা রাজ্যে সালোক সংশ্লেষণ করতে পারে না, বা এটা মনেরা রাজ্যের মূল ধারার কোনো বৈশিষ্ট্য না। বাট এইটার কোষটা একদমই আদিকোষী, বাট এইটার মধ্যে সবুজ রং এর জন্য ক্লোরোফিল কিছুটা থাকায়, খুবই সামান্য, হ্যাঁ, এটার মধ্যে এটা নীলাভ, সবুজ, হ্যাঁ, কিছুটা ক্লোরোফিল এটার মধ্যে থাকে। সো কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ক্ষেত্রে দেখবা অনেক সময় প্রশ্ন এমন জিজ্ঞেস করে যে মনেরা রাজ্যে কেউ কি তোমার সালোক সংশ্লেষণ করতে পারে কিনা, যদি নস্টক থাকে বা নীলাভ, সবুজ, শৈবাল থাকে সেটা তোমরা দিতে পারো। বাট আদার দেন দ্যাট আর কেউই মনেরা রাজ্যে সালোক সংশ্লেষণ করতে পারে না, এবং নিজের খাবারও নিজে তৈরি করতে পারে না। এবার বলো সবাই কি মনেরা রাজ্যটা বুঝতে পারছো কিনা, আমাকে এবার এটা একটু এনশিওর করো, তাইলে আমরা এবার পরের রাজ্যটায় চলে যাব। যদি সবাই মনেরা রাজ্যটা বুঝে থাকো তাহলে একটা ইয়েস দিয়ে দিবা, তাইলে আমরা পরের পার্টটাতে চলে যাব। সবাই একটু ঝটপট বলে ফেলো যে এটা বুঝতে পারছো কিনা। ওকে, ভেরি গুড। তাইলে আমরা মনেরা রাজ্যটা ক্লিয়ার। এইবার আমরা পরের রাজ্যটাতে চলে যাই। ঠিক আছে, আমরা পরের রাজ্যটাতে চলে যাই। পরের রাজ্যটার নাম কি এতক্ষণে সবাই আমরা শুনছি, তাই না? প্রোটিস্টা। পরের রাজ্যটার নাম কি? প্রোটিস্টা। কিন্তু আমরা তো প্রথমে প্রোটিস্টা না, প্রথমে বলবো এতক্ষণ ধরে আমাদের সুপার কিংডম কি ছিল? এতক্ষণ ধরে আমাদের সুপার কিংডম ছিল হচ্ছে প্রোক্যারিওটা, মানে আদিকোষী। এখন থেকে সামনের দিকে যতগুলা রাজ্য পড়ব সবগুলা হবে কি দিয়ে? সবগুলা হবে ইউক্যারিওটা দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা এবার আমরা একটু মাথায় রাখবো। প্রোক্যারিওটা কি? প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী, মানে পুরাতন ধাঁচের। আর ইউক্যারিওটা কি? ইউক্যারিওটা হচ্ছে নতুন ধাঁচের, নতুন ধরনের বলতে উন্নত বৈশিষ্ট্যের কোষ। সেই উন্নত বৈশিষ্ট্যটা কি? সেই উন্নত বৈশিষ্ট্যটা হচ্ছে এর নিউক্লিয়াসটা সুগঠিত হবে। কি হবে? সুগঠিত হবে। এবং এরা মূলত ইউক্যারিওটা যারা, তারা মূলত বহুকোষী, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা সেটার ব্যতিক্রম দেখতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের ইউক্যারিওটার কনসেপ্ট। এবার আমরা যদি একটু খেয়াল করি যে প্রোটিস্টা রাজ্য, এদের কি কি কোষের গঠন দেখে আমরা চিনতে পারবো যে এটা প্রোটিস্টা রাজ্যের একটা জীব। ঠিক আছে, তাহলে প্রোটিস্টা রাজ্যের জীবের প্রথম যে জিনিসটা আমরা খেয়াল করব, যেহেতু এটা একটা উন্নত বৈশিষ্ট্য শুরু হচ্ছে মাত্র, সবকিছু একবারে পাবা না, ধীরে ধীরে যত সামনের দিকে আগাবো তত এটা উন্নত হবে এবং জটিল হবে। সো প্রথম যদি আমরা একটু খেয়াল করি যে এটার কোষের কোন গঠনটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা আস্তে আস্তে উন্নত হচ্ছে, প্রথম জিনিসটা খেয়াল করো।
প্রথম যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে প্রথম। কি ভাইয়া এই জায়গাটা? নিউক্লিয়াসের চারদিকে একটা কি থাকে বাবারা? একটা আবরণী থাকে। এই আবরণীটার কারণে নিউক্লিয়াসটা কি থাকবে? সুগঠিত থাকবে, সুরক্ষিত থাকবে, এবং নিউক্লিয়াসের ভিতরে যা কিছু থাকে সেগুলো ছড়ায় ছিটায় না থেকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিয়ার পর্দা দ্বারা এটা আবৃত। এরপরে কি ঘটনা ঘটে? এর আগে আমরা বলছি কি, দেখো মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিড নাই, হ্যাঁ, তারপরে আরো অসংখ্য অঙ্গাণু আছে যেগুলা ছিল না, বাট এদের মধ্যে ওইটা থাকবে, হ্যাঁ। তার মানে প্লাস্টিডের ঘটনাটা একটু ডিফারেন্ট। প্লাস্টিড কারোর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে তাদের মধ্যে প্লাস্টিক থাকবে, আদার দেন দ্যাট প্লাস্টিকটা থাকে না। সো প্লাস্টিক ছাড়াও যদি আমরা একটু এখান থেকে খেয়াল করি যে অন্যান্য যত ধরনের কোষীয় অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া বলি আমরা, রাইবোজোমের কথা বলি, তারপরে হচ্ছে নিউক্লিয়াসের কথা বলি, এবং সেই নিউক্লিয়াসটা আবার কেমন? সুগঠিত। এইটা হচ্ছে এইখান থেকে ইম্পর্টেন্ট বা উন্নত বৈশিষ্ট্যের শুরুটা। আচ্ছা, এইবার আরেকটা জিনিস খেয়াল করবা, কোষ যত বেশি হবে সেটা তত কমপ্লেক্স বা তত উন্নত হবে। যেমন আমরা এর আগে দেখছি ব্যাকটেরিয়া বা মনেরা রাজ্য, এইটা একটাই কোষ, এর বেশি থাকার কোনো সম্ভাবনা নাই। কিন্তু প্রোটিস্টাতে আস্তে আস্তে আমরা কি দেখবো, যে এক কোষীয় কিছু আছে কিন্তু বহু কোষীয় অনেকগুলো থাকবে। তার মানে এখন আস্তে আস্তে আমরা উন্নতির দিকে যাচ্ছি। আরেকটু যখন সামনে আগাবো আমরা দেখবো যে কোনো এক কোষী জীবই নাই, সবই বহুকোষী। এর আগে দেখছি শুধু এক কোষী, এখন দেখতেছি এক কোষী, তার সাথে আবার কিছু বহুকোষী কোষ, আর এরপরে গিয়ে দেখবো শুধুমাত্র বহুকোষী কোষ। তো এই যে কোষের যেই সংখ্যার পার্থক্য বা কোষ যে ধীরে ধীরে বাড়তেছে, তার মানে গঠনটা ধীরে ধীরে জটিল হচ্ছে। ধরো একটা বিল্ডিং বানাইতে তোমার 100টা ইট লাগছে, আরেকটা বিল্ডিং বানাইতে তোমার 1000টা ইট লাগছে। অবশ্যই 1000 ইট আলা যে বিল্ডিংটা, সেটা সাইজে বড় হবে, সেটা কমপ্লেক্স হবে, সেটা জটিল গঠন হবে, অবশ্যই সেইখানে অবশ্যই এমন কিছুই বানাবে যেটাতে কাজ বেশি। তো এই জিনিসটা একটু যদি খেয়াল করো, কোষের সংখ্যা যত বাড়বে গঠন তত জটিল হবে, আরো বেশি অ্যাডভান্স প্রসেস সে তার নিজের মধ্যে পরিচালনা করতে পারবে। এই জিনিসটা কিন্তু উন্নত বৈশিষ্ট্যের একটা প্যারামিটার। বুঝলাম তাইলে কোষের গঠন। এবার কোষ বিভাজন। এর আগের বিভাজনটার নাম কি ছিল? একটা কোষে এক কোপে 2 ভাগ করে দিছি, 2 ভাগ হয়ে গেছে, 2টা ব্যাকটেরিয়া হয়ে গেছে। এখন কিন্তু আর এইরকম হবে না। আগের জিনিসটার সাথে এই জিনিসের পার্থক্যটা একটু বুঝবা, হ্যাঁ। এই জিনিসের পার্থক্য না বুঝার কারণে অনেকে একটু কনফিউজ হয়ে যায়। মাইটোসিস কোষ বিভাজন, যেটা নিয়ে পুরো একটা চ্যাপ্টারই পড়ি আমরা। কি পড়ি? মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনে কি ঘটনাটা ঘটে একটু খেয়াল করবা তোমরা। ধরো একটা কোষ, ব্যাকটেরিয়া দিয়ে যেহেতু দেখাচ্ছি, সরি ব্যাকটেরিয়া তো আদি, ধরো ব্যাকটেরিয়াতে ঘটনাটা কি ছিল? এই একটা ব্যাকটেরিয়া, এইটাকে মাঝখান দিয়ে ভাগ করে দিছি, উপরে একটা ব্যাকটেরিয়া হয়ে গেছে, নিচে একটা ব্যাকটেরিয়া হয়ে গেছে, মাঝখান দিয়ে ভাগ করে দিছি। বাট মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে, ধরো আমি যদি বলি এটা একটা কোষ, এটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে, তাইলে এইটা সেম এবং ইকুয়াল আরো 2টা নতুন কোষ তৈরি করবে। জিনিসটাকে জাস্ট আমরা বলতে পারি যে ধরো একটা কোষকে আমি ফটোকপি করছি বা 2বার ফটোকপি করছি, করে আরো 2টা নতুন কোষ বানায় ফেলছি। কোষটাকে আমি ফটোকপি করছি, ফটোকপি করে একটা কোষ ছিল আগে, আমার কাছে এখন 2টা কোষ আছে, ঠিক আছে? আচ্ছা, মাইটোসিসে ঘটে এই ঘটনাটা, এই ঘটনাটা ঘটে মাইটোসিসে। কিন্তু দ্বিবিভাজন বা বাইনারি ফিশনে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে আমরা একটা কোষকে ভাগ করে দেই 2টা ভাগে। হ্যাঁ, একটা কোষকে 2টা ভাগে ভাগ করে দেই, মানে এই কোষটার অর্ধেক সাইজের বা অর্ধেক গুণাবলীর হবে এই 2টা কোষ। অর্ধেক অর্ধেক, এখানে কিন্তু অর্ধেক অর্ধেক না, এটাও একটা ফুল কোষ, এটাও একটা ফুল কোষ।
যেখানে এইটাও কি ছিল, একটা ফুল কোষই ছিল, মানে জিনিসটাকে আমি ফটোকপি করছি, আর এখানে হচ্ছে জিনিসটাকে আমি অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিছি। এই অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলে দ্বিবিভাজন, যেটা একটা অনুন্নত প্রক্রিয়া। আর এই মাইটোসিসের মাধ্যমে ফুল একটা কোষ থেকে দুইটা নতুন একদম সম্পূর্ণ একই গুণের একই রকমের যে কোষ তৈরি হইল, সেটাকে আমরা বলতেছি মাইটোসিস। তার মানে গুণাগুণ অক্ষত আছে, গুণাগুণের কোনো চেঞ্জ হয় নাই, ওইখানে কিন্তু গুণাগুণ সব চেঞ্জ হয়ে গেছে। তো এই ঘটনাটাকে ঘটে মাইটোসিস। সুতরাং উন্নত দ্বিবিভাজন থেকে মাইটোসিস কোষ বিভাজনটা আরো বেশি উন্নত একটা কোষ বিভাজন। ঠিক আছে, উন্নত কোষ বিভাজন, এইটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের একটা প্রক্রিয়া। এখন মাইটোসিস কোষ বিভাজনের হচ্ছে একটা অযৌন প্রজনন। এই জিনিসটা আবার অনেকে বুঝে না, যৌন আর অযৌন প্রজননের পার্থক্যটা আমি একটু সহজে এটা বুঝাই দিই, তাইলে অনেক ইজি হয়ে যাবে। তো প্রজনন মানে হচ্ছে বংশবৃদ্ধির প্রক্রিয়াকে আমরা বলি প্রজনন। এই প্রজননের একটা টাইপকে আমরা বলি যৌন প্রজনন, আরেকটা টাইপকে আমরা বলি অযৌন প্রজনন। যৌন প্রজননে একটা হচ্ছে পুং গ্যামেট বা পুং জনন কোষ, আর তার সঙ্গে যুক্ত হইতে হয় একটা স্ত্রী জনন কোষ। অযৌন জননে এইরকম কোন পুং জনন কোষ বা স্ত্রী জনন কোষ এর সাথে যুক্ত হওয়া মানে দুইটা বিপরীত ধর্মী, এই দুইটা কি পরস্পরের বিপরীত ধর্মী যে দুইটা কোষ, এদেরকে পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার কোনো ঘটনা এখানে ঘটে না। আর মানে এখানে ঘটে আর এখানে সেটা ঘটে না। তাহলে যৌন প্রজননে পুং জনন কোষের সঙ্গে স্ত্রী জনন কোষের একটা সম্মিলনের ঘটনা ঘটে, যেটা অযৌন প্রজননে ঘটে না। দেখো তো, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোনো কিন্তু কোষের সাথে আরেকটা কোষের সম্মিলন এর ঘটনা ঘটে নাই, ডিরেক্ট একটা কোষ থেকে দুইটা নতুন কোষ তৈরি হয়েছে। তো এই জন্য এটা হচ্ছে একটা অযৌন প্রজনন, কারণ এইটাতে কোনো পুংজনন কোষ বা স্ত্রী জনন কোষের সম্মিলন ঘটে না। যদি কোথাও ঘটে সেটা হচ্ছে যৌন প্রজনন। ঠিক আছে, তো যৌন প্রজননের উন্নত প্রাণীতে আমরা যদি বলি অযৌনটা হচ্ছে মাইটোসিস, অযৌনটা যদি হয় মাইটোসিস, তাইলে যৌন প্রজননের একটা টাইপ হচ্ছে মিওসিস, মাইটোসিস, আর এটা হচ্ছে মিওসিস। ঠিক আছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। ওকে, সো এইবার খেয়াল করো, আমরা এই যে প্রোটিস্টা রাজ্যের প্রজননের কথা বলছি বা কোষ বিভাজন কোষ বৃদ্ধির কথা বলতেছি, মাইটোসিস প্রক্রিয়ায় যেটা হয় সেটা অযৌন প্রজনন। যৌন প্রক্রিয়ায় যে প্রজননটা হয় সেটার একটা বিশেষ নাম হচ্ছে কনজুগেশন। তো কনজুগেশনটাই কি হয়, একটা স্ত্রী অংশ একটা পুং অংশের সঙ্গে মিলিত হওয়া বা জনন কোষটা মিলিত হওয়ার মাধ্যমে একটা নতুন জীব তৈরি করতেছে। এই প্রসেসটার নাম এদের জন্য হচ্ছে কনজুগেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে ভ্রূণ গঠিত হয় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমার এমসিকিউতে অনেক বেশি আসে, অনেক বেশি আসে এমসিকিউতে, খেয়াল করো সবাই। ভ্রূণ জিনিসটা কি? আমাদের মানব দেহের কথা যদি আমরা বলি, শুক্রাণু আর ডিম্বাণু যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন প্রথম যেই কোষটা তৈরি করে সেটার নাম হচ্ছে জাইগোট। তাহলে জাইগোট, এই জাইগোটটা কিন্তু একটাই কোষ, জাইগোটটা একটাই কোষ, একটা কোষ। এই জাইগোটটা একটা কোষ থেকে ধীরে ধীরে মাইটোসিস প্রক্রিয়ায় আরো কোষের সংখ্যা বাড়াইতে থাকে। তাহলে আমরা আমাদের জীবন শুরু হয়েছে একটা মাত্র কোষ থেকে, বাবারা, জীবনটা শুরু হয়েছে এই একটা মাত্র কোষ থেকে, যেটার নাম ছিল জাইগোট। এটা থেকে আজকে আমরা এত বড় দেহি একটা প্রাণী, মানে প্রাণী বলতে মানুষ হয়ে গেছি।
এই জাইগোটটা আসছে কোত্থেকে? শুক্রাণু প্লাস ডিম্বাণু, এই দুইটা মিলায় আমরা পাইছি হচ্ছে এই জাইগোট। এই জাইগোটটা এবার অসংখ্য কোষ এ বিভাজিত হইতে থাকে, অসংখ্য কোষ। একটা থেকে ফার্স্টে তো একটা থেকে এতগুলো হয় নাই, তাহলে আবার তোমরা ভুল বুঝবা। একটা থেকে প্রথমে হবে দুইটা, একটা থেকে প্রথমে হবে দুইটা, এই দুইটা থেকে হবে চারটা, এইভাবে করে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক সময় আমরা যে এত লক্ষ লক্ষ কোষ বিশিষ্ট প্রাণীতে পরিণত হয়েছি, এই ঘটনাটা ঘটবে। এই যে তোমার একটা কোষ থেকে এতগুলা কোষে রূপান্তর হইল, এই রূপান্তরের পরে একটা গঠন হয় যেটাকে আমরা বলি ভ্রূণ। যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি ভ্রূণ। ঠিক আছে? এই ভ্রূণের কারণে আমাদের উন্নত একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারতেছি। এই যেহেতু প্রতিষ্ঠা রাজ্যের প্রাণীরা উন্নত হচ্ছে, এখনো কিন্তু উন্নত হয়ে যায় নাই, তার কারণে এদের ভ্রূণ গঠিত হয় না, কিন্তু এদের উন্নত আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন হয়। আর যৌন প্রজননের নামটা হচ্ছে কনজুগেশন। কি? কনজুগেশন। গেল। এরা খাবার কিভাবে গ্রহণ করে? খাবার গ্রহণের প্রসেসটা হচ্ছে এরা শোষণের মাধ্যমে খাবার গ্রহণ করে, মানে অন্য কারো কাছ থেকে খাবারটা শোষণ করে। অথবা এদের মধ্যে কিছু কিছু জীব ফটোসিনথেটিক, ফটোসিনথেটিক মানে হচ্ছে সালোক সংশ্লেষণ, ইংলিশে বলে ফটোসিনথেটিক, বাংলায় বলি আমরা সালোক সংশ্লেষণ। এরা সালোক সংশ্লেষণের মাধ্যমেও খাবারটা তৈরি করতে পারে। এই হচ্ছে টোটাল ঘটনাটা। এদের উদাহরণের মধ্যে কিন্তু এমসিকিউ আসে অনেক বেশি, তাইলে আমরা বলছি মনেরা থেকে এমসিকিউ আসে, তারপরে হচ্ছে প্রোটিস্টার উদাহরণ থেকে এমসিকিউ আসে। আচ্ছা, সিকিউ এর জন্য যদি আমরা বলি, সিকিউ এর জন্য প্রোটিস্টাটা একটু কম ইম্পর্টেন্ট। তার মানে কিন্তু আমি বলি নাই যে এটা ইম্পর্টেন্ট না, বাকিগুলোর সাথে তুলনা করলে এটার ইম্পর্টেন্সটা একটু কম, কিন্তু পরীক্ষাতে আসে। আবার এটা মনে করি না যে ভাইয়া কম বলছে মানে এটা আসে না, এরকম না, আমি তুলনা করতেছি। এইটার থেকে আমরা যদি বলি, এইটা থেকে হচ্ছে তোমার এই মনেরার সিকিউ এর জন্য ইম্পর্টেন্সটা একটু বেশি, তাহলে মনেরাটা সিকিউতে এই প্রোটিস্টাটা থেকে আরো বেশি আসে। এইটা হচ্ছে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রোটিস্টাটা মোটামুটি বুঝে ফেলছি। প্রোটিস্টার উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম। ঠিক আছে? এই উদাহরণগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবা। আচ্ছা, আমরা এবার তার পরের যেই ফানজাই আছে, ফানজাইতে চলে যাই। হ্যাঁ, ফানজাইতে যাওয়ার আগে তোমাদের একটু ছবি দেখাই, তাইলে তোমরা ফানজাই ধরে ফেলবা। হ্যাঁ, ছবি দেখলেই ফানজাই ধরে ফেলা যায়। সবাই একটু বলো তো, এই মাশরুমটা কি আমরা চিনি? সবাই যদি বলো মাশরুমটা আমরা চিনি, তাইলে একটা ইয়েস দিয়ে দাও, পাশাপাশি এগুলো বুঝলেও ইয়েস দিয়ে দাও। সবার কাছে একটা পোল দিয়ে দিছি, এই মাশরুমটা কি আমরা চিনি কিনা, চিনলে একটা ইয়েস দিয়ে ফেলি ঝটপট। ওকে, ভেরি গুড। তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মাশরুমটা চিনে। এই মাশরুমের যেই গঠনটা, সেটাই এখন আমরা জানার চেষ্টা করব। কোথায়? ফানজাই রাজ্যে। কোথায়? ফানজাই রাজ্যে। তাহলে ফানজাই রাজ্য সম্পর্কে চলো আমরা একটু ঝটপট জেনে ফেলি। ফানজাই রাজ্য সম্পর্কে আমরা একটু ঝটপট জেনে ফেলি। ওকে, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই। তোমরা অনেকেই হয়তো মনে হচ্ছে ভাই সবকিছু খাতায় লিখি। না বাবা, সবকিছু খাতায় লিখার দরকার নাই। এই স্লাইড, ক্লাস রেকর্ডিং সব তোমাদের কাছে চলে যাবে। এখানে সবকিছু এভাবেই সাজানো আছে যাতে জিনিসগুলো তোমরা দেখে সহজে বুঝো।
কিন্তু তারপরে ভাইয়া ক্লাসে এই যে কিছু ধরো পড়বা, পড়ার পর তো বুঝতে হবে যে ভাইয়া এই মাইসেলিয়াম কথাটার মানেটা কি। হ্যাঁ, মাইসেলিয়াম কথাটার মানেটা কি এটা তো বুঝতে হবে। এই বুঝার কাজটা তোমাকে সহজ করে দেওয়ার জন্যই আমরা ক্লাসে চেষ্টা করি, এবং কোনটা কিভাবে পড়বা, কিসের জন্য পড়বা, পরীক্ষাতে কোন পার্ট থেকে কেমন প্রশ্ন আসে এটাও আমরা ক্লাসে বলে দিচ্ছি। তোমার জন্য জিনিসটা গাইডলাইন পাওয়াতে পড়াটা অনেক ইজি হয়ে যায়। আদার দেন দ্যাট সবকিছুই স্লাইডের ভিতরে আছে, এবং স্লাইডটা ক্লাসের রেকর্ডিংটা তোমরা ক্লাস শেষ 24 ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবা। তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা এখন ইউক্যারিওটাতে আছি, উন্নত নিউক্লিয়াস যুক্ত জীব। তারপরে আমরা এখন কোথায় যাব? ফানজাই রাজ্যে চলে যাব। ফানজাই এর মূলত পাওয়া যায় কাদেরকে? ছত্রাক, যেমন আমি একটু আগে দেখালাম মাশরুম, এটা হচ্ছে ফানজাই রাজ্যে। এদের দেহের বৈশিষ্ট্যগুলা কি? এরা এককোষী হইতে পারে, কম হয়, এককোষী হইতে পারে বাট কম হয়। এদের দেহে মাইসেলিয়াম নামক অংশ থাকে। বাবারা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, পরীক্ষাতে এই মাইসেলিয়াম নিয়ে কত শত এমসিকিউ যে আসছে। তাহলে আমরা যদি বলি এটা তো আমরা টোটালি সিকিউ এর জন্য পড়তেছি, প্লাস এমসিকিউ এর জন্য এটা একটা 5 স্টার একটা ইনফরমেশন যে ছত্রাকের দেহে মাইসেলিয়াম নামক সরু একটা সুতার মতো গঠন আছে, যেটা দিয়ে তার পুরা দেহটা তৈরি হয়ে থাকে। আচ্ছা, এই কথার ফাঁকে আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে ফানজাই রাজ্যটা সিকিউ এর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে। আচ্ছা, তাহলে আমরা ইম্পর্টেন্সটা বলে দিলাম। এবার একটু কথা বলি যে মাইসেলিয়াম জিনিসটা কি ভাইয়া। মাইসেলিয়াম জিনিসটা হচ্ছে একটা সরু সুতার মতো গঠন। এটা হচ্ছে কি একটা সরু সুতার মতো গঠন। এই মাইসেলিয়ামের গঠন বা মাইসেলিয়াম কি, এটা নিয়েও পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তাহলে সরু সুতার মতো গঠনটা আমি তোমাদেরকে দেখাই দিই, তাইলে তোমরা সহজে এই জিনিসটা বুঝে যাবা। আমরা ডান পাশের চিত্রটার দিকে খেয়াল করব সবাইকে, ঠিক আছে? ডান পাশের চিত্রটা, ডান পাশের চিত্রটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এই যে এই চিত্রটার এই পার্টটা একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো তো এই পার্টটা। দেখো মাশরুমের ভেতরের যে সুতার মতো গঠন, এই সুতার মতো গঠনগুলো কি দেখা যায় কিনা? ভিতরে যে দেখো সুতা এত মোটা, ঠিক আছে, সুতার মতো গঠনটা কি দেখা যায় কিনা একটু খেয়াল করো তো। বেশি চিকন হয়ে গেছে। এই যে সুতার মতো গঠনের কথা যে আমরা বলতেছি, এই জিনিসগুলোকে একসঙ্গে আমরা বলি মাইসেলিয়াম। মাইসেলিয়াম নামক সরু সুতার মতো অংশ নিয়ে মূলত এরা গঠন হয়ে থাকে। কি বললাম? মাইসেলিয়াম নামক সরু সুতার মতো একটা অংশ নিয়ে গঠন হয়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে আছে, কোষের সবচেয়ে বাইরে কি থাকে বলতো? কোষ প্রাচীর থাকে না? কোষ প্রাচীরটা মূলত একটা জীবকে সুরক্ষা প্রদান করে, তার শক্তি হয়। যেমন আমি বলছি একটা ঘরের বাইরে বাউন্ডারি দেয়াল আছে, মানে একটা ঘর, সেই ঘরটা একটা ঘর, সেই ঘরটা হচ্ছে একটা দেয়াল দিয়ে ঘেরা। এই একটা ঘর ধরো, এই ঘরটা দেয়াল দিয়ে ঘেরা, চারপাশে কি আছে? চারপাশে একটা দেয়াল আছে। ঠিক আছে, চারপাশে একটা দেয়াল আছে। একটা ঘরের চারদিকে যে একটা দেয়াল আছে, এই দেয়াল থাকার কারণে ঘরটা কি থাকবে? সুরক্ষিত থাকবে। ঠিক একই ভাবে একটা কোষের চারদিকে যখন কোষ প্রাচীর থাকে, যখন চারদিকে কি থাকে? একটা কোষ প্রাচীর থাকে, তখনও সেই কোষটা এরকম সুরক্ষিত অবস্থায় থাকে। কোষ প্রাচীর যখন থাকবে, কোষটা সুরক্ষিত অবস্থায় থাকবে। এই কোষ প্রাচীরের মধ্যে আবার ছত্রাক বা ফানজাইয়ের যে কোষ প্রাচীরটা, সেটা কি দিয়ে তৈরি? সেটা কাইটিন দিয়ে তৈরি। এখন তুমি বলবো ভাইয়া কাইটিনটা আবার কি? তুমি কাইটিন নিয়ে যদি একটু জানতে চাও, কাইটিনটা হচ্ছে খুবই শক্ত একটা আবরণী। হ্যাঁ,
খুবই শক্ত একটা আবরণী বা খুবই শক্তিশালী একটা আবরণী, যেটা ছত্রাককে পরিবেশের সকল প্রতিকূলতা থেকে রক্ষা করে, সকল প্রতিকূলতা থেকে রক্ষা করে এই শক্তিশালী আবরণী কাইটিন। এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত ছত্রাকের কোষ প্রাচীর, বা আমরা এটাকে কি বলতে পারি, কাইটিন বলতে পারি, বা এটার নামটা হচ্ছে কাইটিন দিয়ে গঠিত। এই হচ্ছে ছত্রাকের ইনফরমেশনটা। এবং আরেকটা জিনিস বলা ভালো, এই এমসিকিউটা যেমন ইম্পর্টেন্ট, এই জিনিসটাও এমসিকিউর জন্য সেম ভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার দেখো, ছত্রাক বা হচ্ছে ফানজাই রাজ্যে কারোর ক্লোরোপ্লাস্ট থাকে না, মানে অলমোস্ট 99.99%-এরই কি নাই, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নাই। যেহেতু ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নাই, যার কারণে এরা কি করতে পারে না, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, অন্যের কাছ থেকে খাবার নিয়ে শোষণ করে নেয়। ধরো এরা আমাদের দেহে বাস করতে পারে, কোনো জীব দেহে বাস করতে পারে, মৃত দেহতেও এরা বাস করতে পারে। এই মৃত দেহকে যে পচায় ফেলে, এটাও কিন্তু ছত্রাকের একটা বড় কাজ। এই মৃত দেহে যদি এরা থাকে তাইলে এদেরকে বলে মৃতজীবী। যদি এরা অন্য কোনো জীবের দেহে থাকে তাহলে তাদেরকে বলে পরজীবী। কি বলে? মৃত দেহে থাকলে মৃতজীবী, আর অন্য কোনো প্রাণীর দেহে থাকলে সেটাকে বলে পরজীবী। ধরো ছত্রাকটা আমাদের দেহে আছে, তাইলে সেটা পরজীবী। কোন একটা মৃত প্রাণী বা মৃত উদ্ভিদের দেহে আছে, তখন সেটা মৃতজীবী। সে কেন মৃতজীবী হয়? কারণ সে মৃত দেহ থেকে খাবার দাবার নেয়। সে কেন পরজীবী হয়? কারণ সে মানুষ বা অন্যান্য কোনো প্রাণী জীব থেকে নিজের খাবারটা সে শোষণ পদ্ধতিতে গ্রহণ করে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা জায়গায় একটু দাঁড়ায় আছি, এটা হচ্ছে কি, এই পোর্শনটা। তারা কোষ বিভাজন কিভাবে করে বা তাদের বংশ বৃদ্ধিটা কিভাবে হয়, খুবই ইম্পর্টেন্ট। সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য এই ফানজাই রাজ্যটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু হ্যাপ্লয়েড স্পোরের ছবিটা দেখে ফেলি, তাইলে আমাদের জন্য জিনিসটা বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। এইটা হচ্ছে একটা স্পোরের চিত্র, খেয়াল করো তোমরা সবাই। হ্যাঁ, আমরা নিশ্চয়ই এতদিনে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড সম্পর্কে জানি। যেমন আমি তোমাকে বলি, শুক্রাণু বা জনন কোষ, আর আমরা যদি সাথে আবার ডিম্বাণু শুক্রাণু দুইটার কথা একসাথে বলি, শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে তৈরি হয় হচ্ছে কি, একটা জাইগোট। এখন মানুষের দেহে যে কোষগুলা, আমাদের দেহের কোষগুলা সবগুলো হচ্ছে 2n। এখন আমাদের দেহে কোষ ঠিকঠাক ভাবে কাজ করতে হইলে এটাকে 2n-ই হইতে হবে। হ্যাঁ, 2n 1n যদি খুব ভালো না বুঝো, আমরা এর সামনে আরো বুঝবো, কোনো সমস্যা না। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে রাখতেছি, যাতে এরপরে হঠাৎ করে দেখলে মনে না হয় যে ভাই এইটা আবার কি। হ্যাঁ, শুক্রাণু হয় n। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে আরেকটু হাইলাইট হবে। এইটা হয় n, এইটা হয় n, সুতরাং n প্লাস n মিলে হয় 2n। এই n হচ্ছে হ্যাপ্লয়েড, আর 2n হচ্ছে ডিপ্লয়েড। এই হ্যাপ্লয়েড এটা হচ্ছে মূলত জনন কোষে হয়। স্পোর, এই যে দেখো এগুলো এক একটা স্পোর, এগুলো সব কি বলছে, এগুলো সব হ্যাপ্লয়েড, মানে এগুলো সব এন। এই স্পোর গুলা কোথায় থাকে? স্পোরঞ্জিয়াম, বা এটাকে আমরা বলতে পারি এটা একটা থলি, এটা একটা থলির মতো গঠন। এই থলির মতো গঠন, এর ভেতরে কি থাকে? এর ভেতরে থেকে স্পোর বা হ্যাপ্লয়েড স্পোর থাকে। এই হ্যাপ্লয়েড স্পোর গুলা থেকে, মানে এই প্রত্যেকটা থেকে আমি এইটা থেকে চাইলে একটা কি বের করতে পারবো, মানে এটা থেকে একটা নতুন মাশরুম তৈরি হইতে পারে, এইটা থেকে একটা নতুন মাশরুম তৈরি হইতে পারে, এইটা থেকে নতুন আরেকটা মাশরুম তৈরি হইতে পারে, এইটা থেকে নতুন আরেকটা মাশরুম তৈরি হইতে পারে। এইভাবে প্রত্যেকটা থেকে
এই প্রত্যেকটা থেকে একটা করে নতুন মাশরুম, বা আমরা যদি মাশরুমের কথা বলতেছি অন্যান্য ছত্রাক তৈরি হইতে পারে। এইটা হচ্ছে স্পোর। এইটাকে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করা বলে। বুঝতে পারছি? খুবই সহজ, আশা করি ছবিটা দেখে আরো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম এবং হচ্ছে মাশরুম। পরীক্ষাতে এই পেনিসিলিয়াম থেকে সাধারণত উদাহরণ, এই এমসিকিউটা যদি হয় এখান থেকে, তাহলে পেনিসিলিয়ামকে নিয়ে প্রশ্নটা বেশি হয়ে থাকে। তাহলে আমরা 5টা রাজ্যের মধ্যে মনেরা শেষ করে ফেললাম, প্রোটিস্টা শেষ করে ফেললাম, ফানজাইও শেষ করে ফেললাম। চলো এবার আমরা একটু ঝটপট উদ্ভিদ আর প্রাণী নিয়ে জানি, যেটা আমরা সবাই জানি। হ্যাঁ, উদ্ভিদ। প্ল্যান্টটি কি? প্ল্যান্ট হচ্ছে, প্ল্যান্ট কথাটা আসছে কোত্থেকে এটা একটু খেয়াল করো। মানে প্ল্যান্ট থেকে আসছে, প্ল্যান্ট এর সাথে একটা যুক্ত হয়েছে এই, প্ল্যান্ট এর সাথে একটা এই যুক্ত হয়েছে। প্ল্যান্ট জিনিসটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদরা যেই জগতের মধ্যে থাকবে সেইটাকে আমরা প্ল্যান্টই বলতেছি। এই প্ল্যান্ট বা উদ্ভিদের যেই জগৎ, সেটাতে আমাদের কম বেশি সবারই জানা, সুতরাং এখানে খুব বেশি কঠিন কিছু নাই। যেমন আমরা জানি, ধরো উদ্ভিদ, উদ্ভিদের গাছের পাতা দেখতে একরকম, কাণ্ড দেখতে একরকম। উদ্ভিদের ভিতরে আমরা জানি হচ্ছে বিভিন্ন টিস্যু আছে, হ্যাঁ, তার বাইরে গাছের বাকল, বা গাছের বাকলটা সরাইলে, বাইরে শক্ত বাকল সরাইলে গাছের ভিতরে আবার নরম অংশও পাওয়া যায়। তাহলে গাছের বিভিন্ন রকম কাজ আছে। সে খাবার তৈরি করে, খাবার পরিবহন করে, তাই না? তার সালোক সংশ্লেষণ করতে হয়। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম কি আছে, কোষ আছে বা টিস্যু আছে। তার মানে প্রথম কথা হচ্ছে, আমরা বলছি যে যত উন্নত হব কোষের সংখ্যা তত বাড়বে। প্ল্যান্টটি বা উদ্ভিদের মধ্যে সবাই বহুকোষী, কোনো এক কোষী উদ্ভিদ হওয়া সম্ভব না। এরা সবাই কি? এরা সবাই বহুকোষী। এরা সবাই কি? এরা সবাই বহুকোষী। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখছি যে মাইটোসিস হচ্ছে একটা অযৌন জনন প্রক্রিয়া। হ্যাঁ, আমাদের দেহকোষ, এই যে দেখো তোমরা কত ছোট ছিলা, তাই না? এটা গাছের ক্ষেত্রেও সত্য, আমাদের ক্ষেত্রেও সত্য, সুতরাং দুইটা একসাথে দেখে। ছোটবেলায় ধরো একটা গাছ, সেটা অনেক ছোট ছিল, অনেক ছোট একটা গাছ। এই গাছটাই একসময় কি হয়? এই গাছটাই একসময় বৃদ্ধি প্রাপ্ত হয়ে বিশাল একটা বৃক্ষ ফরমেটে চলে আসে, তাই না? তাহলে একটা গাছ যে এত বৃদ্ধি প্রাপ্ত হইল, এই অবস্থাটা থেকে যেটা এই অবস্থায় চলে আসলো, এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তার মানে বৃদ্ধি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কি হয়? বৃদ্ধি হয়। এইবার এই গাছ থেকে আবার কি হবে? ধর একটা বীজ রোপণ হবে, তাই না? একটা বীজ রোপণ হবে মাটিতে, একটা বীজ রোপণ হবে মাটির মধ্যে। এইটা থেকে আবার কি হবে? নতুন করে চারা গজাবে। এই যে ঘটনাটা ঘটবে, এই যে ঘটনাটা ঘটবে, বীজ থেকে একটা চারা তৈরি হবে। এই চারা তৈরি হওয়ার ঘটনাটা বা বীজ তৈরি হওয়ার ঘটনাটায় যেইটা হয় সেটা হচ্ছে যৌন প্রক্রিয়া। এবং এইটার মধ্যে হয় কি? এইটার মধ্যে হয় মিওসিস। মিওসিস। মিওসিস হয় কোথায়? মিওসিস হয় জনন কোষে বা যৌন জনন প্রক্রিয়া। আর মাইটোসিস হয় কোথায়? মাইটোসিস হয় দেহ কোষে বৃদ্ধির জন্য। দেহ কোষে বৃদ্ধির জন্য। দেহ কোষ কোনগুলা? এইগুলা দেহ কোষ। আর শুক্রাণু, ডিম্বাণু এগুলো হচ্ছে জনন কোষ। জনন কোষে হয় মিওসিস, আর দেহ কোষে হয় মাইটোসিস। এই জিনিসটা মাথায় রাখলেই তোমাদের জন্য একদম জিনিসটা ইজি হয়ে যাবে। এবং আরেকটা জিনিস বলছিলাম যে ভ্রূণ তৈরি হওয়ার ঘটনা। এদের মধ্যে ভ্রূণ গঠিত হয়, মানে প্রথমে শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলবে, যদিও শুক্রাণু ডিম্বাণু না, ওদেরটা নাম ভিন্ন।
বাট আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদেরকে। শুক্রাণু ডিম্বাণু মিলে কি তৈরি করে? জাইগোট তৈরি করে। জাইগোট থেকে পরবর্তীতে একটা কোষ বড় হইতে হইতে কি করে? অনেকগুলা কোষ বিশিষ্ট একটা ভ্রূণ তৈরি করে। এদের সেই ভ্রূণটা তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, ভ্রূণ জিনিসটা অনেকে হয়তো বুঝতেছে না। ধরো আমি বলি জিনিসটা, ঘটনাটা কেমন। প্রথমে আচ্ছা, শুক্রাণু এর সাথে কি হয়? ডিম্বাণুর মিলিত হয়। মিলিত হওয়ার মাধ্যমে একটা জাইগোট তৈরি হয়েছে। এটা একটাই কোষ। এই একটা কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা থেকে দুইটা থেকে আরো বেশি, মানে 4টা। আমি 4টা কোষকে ধরো এবার এইখান থেকে এইভাবে দেখাই। এই 4টা কোষ ধরো এইভাবে আছে একসাথে। এইভাবে আরো অসংখ্য কোষ একসাথে যুক্ত হইতে থাকে। হইতে হইতে পরবর্তীতে একদম ছোট্ট মানব আকৃতি, ধরো একদম মানুষের আকৃতির একটা গঠন তৈরি করে। এরকম একটা গঠন তৈরি করে। এরকম চোখ তো আর থাকে না, জাস্ট দেখানোর জন্য বললাম। এই যে মানব আকৃতির ছোট্ট একটা অংশ, আমি তো অনেক বড় করে আসছি এখানে বোর্ডে, এই ছোট অংশটাকে বলে ভ্রূণ। উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক একই রকম হয়, কিন্তু ভ্রূণের গঠন আসলে এক একটার ক্ষেত্রে এক এক রকম। ধরো মানুষের ভ্রূণ দেখতে যেমন, অবশ্যই বাঘের ভ্রূণ দেখতে সেরকম না, তিমি মাছের ভ্রূণ দেখতে সেরকম না। গাছের ক্ষেত্রেও ভ্রূণ জিনিসটা কনসেপ্ট সেম, বাট গঠন ডিফারেন্ট। গাছের ক্ষেত্রে নিশ্চয়ই দেখতে মানুষের মতো এরকম হবে না, তাই না? এটা হচ্ছে ভ্রূণ গঠিত হওয়াটা একটা কি, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। এটা একটা উন্নত বৈশিষ্ট্য। এবং আমরা জানি গাছ কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। উন্নত সবুজ উদ্ভিদ হচ্ছে এইটার উদাহরণ। এটা আশা করি কম বেশি সবাই আমরা বুঝছি, এটা সহজ। এবার আমরা একটু প্রাণী জগৎ বা অ্যানিমেলিয়াতে চলে আসি। অ্যানিমেলিয়াটা হচ্ছে সবচেয়ে উন্নত এখন পর্যন্ত যতগুলা জগৎ নিয়ে আমরা কথাবার্তা বলছি, এটা হচ্ছে সবচেয়ে উন্নত। অ্যানিমেলিয়া আর প্ল্যান্টি দুইটা থেকে সিকিউ আসে, বাট এইটা থেকে হচ্ছে একটু বেশি পরিমাণে সিকিউ আসে। হ্যাঁ, তো এটা হচ্ছে সবচেয়ে উন্নত রাজ্য। সবচেয়ে উন্নত রাজ্য কি? এর আগে জটিল টিস্যুতন্ত্র ছিল। হ্যাঁ, এদের টিস্যুতন্ত্রগুলো আরো জটিল। এদের শুধু তন্ত্র না, এদের অঙ্গও আছে। এদের অঙ্গ আছে, তন্ত্র আছে, আরো অনেক জটিল কিছু গঠন আছে। এদের চিন্তা আছে, বিবেক আছে, ব্রেইন আছে, অনেক অনেক আরো বিষয় এর সাথে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে, ধরো প্রাণীরা চলাফেরা করতে পারে, মুভ করতে পারে, বাট উদ্ভিদ কিন্তু মুভ বা চলাফেরা করতে পারে না। এটাও কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্যের বিষয়। তারপরে এখানে আবার একটা ঝামেলা আছে, এই প্রাণীদের কারোরই কিন্তু কি থাকে না, প্লাস্টিক থাকে না। তাহলে কি আমরা খেয়াল করব প্রাণীদের কি কি থাকে না? প্রাণীদের কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর হচ্ছে মূলত উদ্ভিদের বৈশিষ্ট্য, প্লাস ছত্রাক বা ফানজাইয়ের ক্ষেত্রে আমরা কোষ প্রাচীরটা দেখি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এদের কোনো প্লাস্টিড নাই। প্লাস্টিড না থাকার কারণে এদের কি হয় না, সালোক সংশ্লেষণ হয় না। সালোক সংশ্লেষণ না হওয়ার কারণে কি প্রবলেম হয়? এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে এদের খাবারটা আসে কোত্থেকে? এদের খাবারটা আসে হচ্ছে উদ্ভিদের কাছ থেকে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে বলে হেটেরোট্রফিক। ঠিক আছে? ওকে, ফাইন। এবার যৌন জনন কি হবে? অবশ্যই যৌন জনন প্রক্রিয়াটা হচ্ছে মিওসিসের মাধ্যমে এবং দেহকোষটা মাইটোসিসের মাধ্যমে। আর হ্যাপ্লয়েড পুংগ্যামেট মানে হচ্ছে আমরা বলতে পারি শুক্রাণু। হ্যাপ্লয়েড পুংগ্যামেট মানে হচ্ছে শুক্রাণু। আর স্ত্রী গ্যামেট মানে ডিম্বাণু। এরা পরস্পর মিলে প্রথম কি তৈরি করে? অলরেডি আমরা অনেকবার বলছি, জাইগোট তৈরি করে। এগুলো মূলত আমাদের সিকিউ এর জন্য লাগবে, এখান থেকে এমসিকিউ একটু কম আসে। এমসিকিউতে খালি একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কারা হেটেরোট্রফিক। এই কথাটা এমসিকিউ এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং তুমি খেয়াল করে দেখবে আমরা খাদ্য যখন নেই মুখে তখন চিবাই, গিলি, তারপরে পেটে গিয়ে পরিপাক হয়, তারপরে এটা আমরা হজম করি। তাহলে আমরা কিন্তু অনেক জটিল খাবারও কি করে ফেলি, ওই যে মাঝে মাঝে আমরা বলি যে হজম করতে করতে লোহা পর্যন্ত হজম করে ফেলি, তাই না?
সো এই হজম করার প্রক্রিয়াটা হচ্ছে কিন্তু প্রাণীদের একটা উন্নত পরিপাক প্রক্রিয়া, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। সো রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষ, আশেপাশে যা প্রাণী আছে এগুলো হচ্ছে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত বা রাজ্যের অন্তর্ভুক্ত। এই হচ্ছে মোটামুটি আমাদের তোমার এই পর্যন্ত একটা কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যাওয়ার পরে আমরা এবার আরেকটা জিনিস একটু খেয়াল করব, হ্যাঁ, সেইটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে 5টা রাজ্য পড়ছি। কয়টা রাজ্য পড়ছি? 5টা। এই 5টা রাজ্য হচ্ছে মোটামুটি আপডেটেড, বাট এরপরে আরেকটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তোমরা জানো বিশ্বের একটা নামি দামি ইউনিভার্সিটি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তার মধ্যে আবার খুব বুদ্ধিমান এক লোক আছে, যেই লোকের নাম হচ্ছে টমাস ক্যাভলিয়ার, এবং তার আরেক বন্ধু আছে স্মিথ। এই দুই ব্যক্তি মিলে বলছে যে না, 5টা রাজ্যের মধ্যে আমরা আরেকটা বিভাজন করতে পারি। সেই বিভাজনটা হচ্ছে প্রোটিস্টা যে রাজ্য, মানে 2 নাম্বার যে রাজ্য ছিল আমাদের, 2 নং যে রাজ্যটা ছিল, সেই 2 নং রাজ্যটাকে আমরা ভাগ করে দিব, দিয়ে একটাকে বলবো প্রোটোজোয়া, আরেকটাকে বলবো ক্রোমিস্টা। এটা নিয়ে তোমাদের খুব বিস্তারিত পড়ার দরকার নাই, এটা তোমাদের এই ক্লাসে নাই, জাস্ট নামগুলো জেনে রাখলেই হবে। তাহলে আমরা প্রোটিস্টাকে ভেঙ্গে দিয়ে এখন প্রোটোজোয়া আর ক্রোমিস্টা নাম দিয়ে আরো 2টা নতুন রাজ্য নিয়ে আসছি। তো সবাই পারলে এই ছবিটা খাতায় তোলার দরকার নাই, জাস্ট একবার দেখো, আর চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিভাবে জিনিসটাকে আমরা ভাগ করে ফেলছি। আগে রাজ্য 2 আর 3 মিলে ছিল প্রোটিস্টা। এই 2টা মিলে আগে কি ছিল? এই 2টা মিলে আগে ছিল প্রোটিস্টা। এখন প্রোটিস্টাকে ভেঙে আমরা নতুন 2টা রাজ্য করছি, একটাকে বলছি প্রোটোজোয়া, আরেকটাকে বলছি ক্রোমিস্টা। জাস্ট এই ইনফরমেশনটুকু জানলেই হবে, এগুলা নিয়ে আর বিস্তারিত তোমাকে এই ক্লাসে পড়তে হবে না। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ক্লিয়ার কথাটা? সবার কাছে বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, সো আমরা এবার একটা পোল দেই, বুঝতে পারছি কিনা, তাইলে না বুঝবো, পোল না গেলে বুঝবো কেমনে? সো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ভেরি গুড, মোস্ট অফ দ্য স্টুডেন্ট বুঝতে পারছে, ভেরি গুড। এইটাই তো আমি চাই, আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলো যদি না বুঝে আর কারা বুঝবে বলো? আর কারো কি গুলো বোঝার সামর্থ্য আছে? ওকে, এবার আমরা একটু একটা ইম্পর্টেন্ট টপিকে চলে যাব। ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে দ্বিপদ নামকরণ। ঠিক আছে, দ্বিপদ নামকরণ। আচ্ছা, শ্রেণীবিন্যাসের কিছু ক্যাটাগরি আছে। কি আছে? শ্রেণীবিন্যাসের কিছু ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি গুলোর নামটাও আমরা যদি একটু জেনে নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে শ্রেণীবিন্যাসের ক্যাটাগরি গুলো আমরা একটু জেনে ফেলি। ওকে, শ্রেণীবিন্যাসের ক্যাটাগরির জন্য প্রথম যেভাবে শুরু হয়, হ্যাঁ,
মানে জিনিসটা হচ্ছে খুবই সহজে আমরা জাস্ট একটু দেখে ফেলি, জাস্ট নামগুলা জানি, এটা আমাদের খুব বেশি এখান থেকে জানতে হবে না। ওকে, শ্রেণীবিন্যাসের শুরুটা হয় একদম সবার উপরে, আমি একটু পাশে দিয়ে লিখে দেই, সবার উপরে জিনিসটা দিয়ে শুরু হয় কি দিয়ে? রাজ্য দিয়ে। ঠিক আছে, ওকে। সো প্রথম কথা হচ্ছে রাজ্য, তারপরে হচ্ছে পর্ব, হ্যাঁ, তারপরে হচ্ছে শ্রেণী, তারপরে হচ্ছে বর্গ। হ্যাঁ, আমি একটু সবার আগে একটু লিখে দিই। প্রথমে হচ্ছে রাজ্য দিয়ে সবচেয়ে উপরে, একটা রাজ্যের ভিতরে অনেকগুলা কি থাকবে? পর্ব থাকবে। আচ্ছা, এটা বেশি কাছাকাছি হয়ে গেছে, পরে আবার মিলাইতে পারবো না। আচ্ছা, জায়গা একটু মিলাই। ফার্স্টে রাজ্য দিয়ে শুরু করছি 1 নাম্বার, তারপরে 2 নম্বরে পর্ব, 3 নম্বরে শ্রেণী, 4 নম্বরে বর্গ, তারপরে 5 নম্বরে গোত্র, 6 নম্বরে গণ, 7 নম্বরে প্রজাতি। এখন তোমরা বলো ভাই এগুলো কি পড়ছেন, কিছুই বুঝি না। খেয়াল করো ভালো করে। এই তোমার নাম কি? ধরো জিজ্ঞেস করলো আমাকে একজন, আমি কি বলবো? আমার নাম আব্দুল্লাহ। ঠিক আছে, আব্দুল্লাহ এটা হচ্ছে আমার প্রজাতি বললাম। এই আব্দুল্লাহ, তোমার বাবার নাম কি? ধরো আমার বাবার নাম হচ্ছে শফিকুল্লাহ। তাইলে এই যে শফিক কথাটা আমি বললাম, সেটা হচ্ছে আমার গণ। ঠিক আছে, বুঝছো কিন্তু? এলা আব্দুল্লাহ আমার প্রজাতির নাম, শফিক গণের নাম। তাহলে এরপরে জিজ্ঞেস করবে যে তোমার দাদার নাম কি? ধরো আমার দাদার নাম হচ্ছে লুৎফুর রহমান। তাইলে আমার দাদার নাম হচ্ছে এখানে গোত্রতে চলে যাবে। এইভাবে আমি যত উপরের দিকে যাব তত আমার নামটা কি হইতে থাকবে? প্রজাতি, গণ, গোত্র। ধরো আমার দাদার ছিল ধরো 6-7টা ছেলে মেয়ে, তার মানে আমার চাচা ফুফু 6-7 জন। তারপরে আমার বাবার হচ্ছে ধরো 3-4 ছেলে মেয়ে। এইভাবে আমি যত উপরের দিকে যাচ্ছি আমার আবার সেই চাচা ফুফুদের ছেলে মেয়ে। তার মানে একটু খেয়াল করে দেখো, আমি জিনিসটা তোমাকে বুঝাই যে এই শ্রেণী বিন্যাসটার মানে কি। ধরো এমনি আমার দাদা ছিল, এই দাদার ধরো হচ্ছে 1 2 3 4 5 6 জন ধরো ছেলে মেয়ে ছিল। 6 জন ছেলে মেয়ে ছিল, এই 6 জন। এইটা ধরো আবার আমার বাবার এখান থেকে শুরু হইলো, আমার বাবার ধরো আবার 3 জন ছেলে মেয়ে। ঠিক আছে, তাইলে এইবার যদি আমি একটু চিন্তা করি, এটা হচ্ছে ধরো আমি এইখান থেকে আমি শুরু করি, আমি এইখান থেকে শুরু করি, এইটা হইলাম আমি। এবার আমি শুরু করলাম, আমার থেকে কই যাব? আমার বাবার কাছে যাব। আমার বাবার কাছে গেলে দেখো আমার বাবার আন্ডারে কয়জন আছে? 3 জন আছে। তাহলে আমার আন্ডারে কয়জন আছে? আপাতত বাবারা একজনও নাই। একজনও নাই। তাহলে আমার আন্ডারে মানুষজন একদমই নাই। আমার বাবার আন্ডারে 3 জন আছে। ঠিক আছে, কয়জন আছে? 3 জন আছে। এবার আমি একটু আমার দাদার আন্ডারে চলে যাই। দাদার আন্ডারে গেলে এই সব কিন্তু আমার দাদার আন্ডারে। তাহলে খেয়াল করছো, আমি শুরু করছি একদম নিচ থেকে, মানে সেটা ছিল কি? সেটা ছিল প্রজাতি, মানে আমি। সেখান থেকে আমার বাবা আসলো, সেটা হচ্ছে গণ। তার থেকে আরেকটু বড় গেলাম, উপরে গেলাম, গোত্র। এইভাবে জিনিসটা যদি তুমি চিন্তা করো, প্রাণী জগতের জন্য শ্রেণীবিন্যাস এভাবেই কাজ করে। আরো যত উপরে যাব প্রাণীদের সংখ্যা আরো বাড়তে থাকবে। এভাবেই আমরা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এই জিনিসটা নিয়ে কাজ করি, বা এটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি। এইবার আমরা একটু দ্বিপদ নামকরণে চলে আসি। কিসে চলে আসি? দ্বিপদ নামকরণ। যেহেতু একটা গল্প এর মধ্যে আমরা ঢুকে গেছি, এই গল্প দিয়েই আমরা দ্বিপদ নামকরণটা শেষ করে ফেলবো, একদম ইজি। আমি কি বলছি? আমার নামটা আবার একটু লিখি। মনে আছে তো অনেকে? আমার নামটা ভুলে গেছো এতক্ষণ। আচ্ছা, আবার মনে করাই যে আমার নাম আব্দুল্লাহ। আচ্ছা, তারপরে এর পাশে একটা শফিক আছে। আচ্ছা,
এবার খেয়াল করো, এই যে আব্দুল্লাহর নিচে একটা আন্ডারলাইন করব, শফিকের নিচে একটা আন্ডারলাইন করব। আব্দুল্লাহটা হচ্ছে আমার নিজের নাম, আব্দুল্লাহটা হচ্ছে আমার নিজের নাম, এই জন্য আমি বললাম এটা কি প্রজাতি, আব্দুল্লাহ প্রজাতির। আর এটা হচ্ছে আমার বাবার নাম, তার মানে আরেকটু উপরে, তাইলে এটা গণ। ঠিক আছে, তাহলে আমার নামে একটা অংশ হচ্ছে প্রজাতি আর একটা অংশ কি গণ, তাই না? আমি তোকে বলছি না যে আমি হলাম প্রজাতি আর আমার উপরের দিকে গেলে গণ, তার উপরের দিকে গেলে গোত্র, এইভাবে আরো উপরের দিকে যাইতে থাকলে আরো পাইতে থাকবো প্রজাতি গণ। সো প্রজাতি হচ্ছে আমার নাম আব্দুল্লাহ আর গণটা হচ্ছে শফিক। এই জিনিসটা যে আমি বললাম দ্বিপদ নামকরণ মানে দুইটা পদ থাকবে, একটা পদ হবে প্রজাতি, একটা পদ হবে প্রজাতি, আরেকটা পদ হবে গণ। তার মানে দ্বিপদ নামকরণের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে গণ আরেকটা হচ্ছে প্রজাতি। এবার এটা লিখার কিছু সিস্টেম আছে, তুমি খেয়াল করছো যে আমি এখানে একটা আন্ডারলাইন করছি, বলতে ভাইয়া নাম লিখছেন আন্ডারলাইন না করলেও তো হইতো। দ্বিপদ নামকরণের রুলস হচ্ছে নিচে আন্ডারলাইন করা লাগে, হাতে যখন লিখবো তখন নিচে আন্ডারলাইন করতে হবে। এবার আরো কিছু ঘটনা আছে। হোমো স্যাপিয়েন্স এটা তো মানুষের বৈজ্ঞানিক নাম, এটা আশা করি কম বেশি তোমরা সবাই জানো। হোমো স্যাপিয়েন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। এই হোমো স্যাপিয়েন্স দিয়ে আমরা জিনিসটা একটু বুঝে ফেলি। হোমো স্যাপিয়েন্স মানে হচ্ছে, একটু খেয়াল করো, আমি কিন্তু জিনিসটা টুইস্ট এখন তোমাকে বুঝাবো। হ্যাঁ, হোমো স্যাপিয়েন্স, এইখানে আমি কি করছি প্রজাতি আগে বলছি, মানে আমি নিচের দিক থেকে আগে বলছি, তারপরে বলছি হচ্ছে গণ এর কথা। কিন্তু এইখানের ঘটনাটা দ্বিপদ নামকরণের ঘটনাটা এটার উল্টা। এখানে হচ্ছে আগে গণ এর নাম, আগে কার নাম, আগে গণ এর নাম, আগে গণ তারপরে প্রজাতি। আর আমার নামে আমি দেখাইলাম আগে প্রজাতি পরে গণ, জাস্ট এইটা বোঝানোর জন্য যে দ্বিপদ নামকরণের জিনিসটার মধ্যে কি কি থাকে। তাহলে উপাদান সেম বাট সিরিয়াল ভিন্ন। দ্বিপদ নামকরণে প্রজাতি থাকবে গণ থাকবে, ফাইন, কিন্তু গণ থাকবে আগে প্রজাতি থাকবে পরে। ঠিক আছে, গণ থাকবে আগে প্রজাতি থাকবে পরে, এই হচ্ছে প্রথম কথা। তারপরের কথাটা হচ্ছে লিখার সিস্টেমটা কি ভাইয়া, হাতে যখন লিখবো, হাতে লিখার সময় প্রথম যে অক্ষরটা এটা অলওয়েজ প্রথম অক্ষর, শুধু হাতে না টাইপ করে লিখলেও অলওয়েজ বড় হাতের অক্ষর হবে, মানে ক্যাপিটাল লেটার হবে। এটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটার হইল। তারপরে সবগুলা, তারপরে যা কিছু আছে সবগুলা স্মল লেটার হবে। কি হবে? স্মল লেটারে হবে। এখানে কি শেষ? না ভাইয়া, এখানে শেষ হয় নাই, এখনো খেলা বাকি আছে। খেলাটা কি? এই যে আমি লিখলাম গণ এবং প্রজাতি, এই দুইটার নিচে আলাদা করে একটা দাগ দিতে হবে, একটা আন্ডারলাইন করতে হবে। কি করতে হবে? দুইটা আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। এইবার আমার দ্বিপদ নামকরণ লেখাটা হয়ে গেছে। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি তো এইখানেও একটা বড় ক্যাপিটাল লেটার ইউজ করছেন, এইখানেও ইউজ করছেন, আমিও একটু মনের ইচ্ছায় একটু করি না, সমস্যা কি? সমস্যা নাই তো কোনো, একটু করি। আমি হোমো স্যাপিয়েন্সকে এইভাবে লিখি, এটা কি হবে বলো তোমরা? এভাবে লিখলে হবে? চিন্তা করে বলো তো, এভাবে লিখলে কখনোই হবে না। তাইলে আমরা, এইটা গেল হাতে লিখার ক্ষেত্রে। যদি হাতে না লিখে এটাকে টাইপ করতাম, তাইলে টাইপ করার সময় একটা জিনিস আছে, প্রথমে একটা ক্যাপিটাল লেটারে বড় হাতের এইচ, তারপরে হোম ও, এগুলো সব ইটালিকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? ইটালিকে লিখতে হবে। দেখবা তোমরা টেক্সট লেখার ক্ষেত্রে ইটালিক একটা সিস্টেম আছে। তো টাইপ যদি করে, টাইপ করতে হইলে সেটাকে অবশ্যই ইটালিকে টাইপ করতে হবে। কিসে টাইপ করতে হবে বাবারা? ইটালিক। ইটালিক অক্ষরে টাইপ করতে হবে।
যখন আমি ইটালিক অক্ষরে টাইপ করব তখন কিন্তু আমার এই যে নিচে আন্ডারলাইন করা এটা আর লাগবে না। তাইলে ইটালিক অক্ষরে টাইপ করলে নিচে আর আন্ডারলাইন করা লাগবে না, বাট যদি আমি হাতে লিখি তাইলে এভাবে আমার আন্ডারলাইন করে সুন্দর করে লিখতে হবে জাস্ট নরমালি, এবং প্রথম অক্ষরটাই খালি ক্যাপিটাল লেটার হবে, বাকি সবগুলা স্মল লেটার হবে। সবাই একটু আমাকে বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাইলে মোটামুটি আজকের ক্লাসের একদম বেসিক গুলা তোমাদের কাছে ঝটপট সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ভেরি গুড, ভেরি ভেরি গুড। এবার আসো দেখি তোমরা কয়জন বুঝছো। এবার আমি তোমাদেরকে কিসের নাম দিতে পারি? রুই মাছের নাম দেই ধরো, হ্যাঁ, বা আম। আম সবার অনেক প্রিয়। আম নিয়ে তোমাদেরকে একটু একটা কোয়েশ্চেন করি যে কোনটা ঠিক। প্রথমে ধরো অপশন এ আম নিয়ে, যেহেতু আমি লিখি হচ্ছে আমের নামটা হচ্ছে ম্যাঙ্গো থেকে মাঙ্গিফেরা, মাঙ্গিফেরা ইন্ডিকা। এটা হচ্ছে প্রথমটা, নিচে আন্ডারলাইন করে দিই। বিতে লিখি ওকে, এবার সিতে লিখি এই চারটা অপশনের মধ্যে তোমরা এখন বলবা কোন অপশনটা কারেক্ট, কোনটার মধ্যে আমি ঠিকঠাক ভাবে দ্বিপদ নামকরণটা লিখছি সেটা এখন আমাকে বলবা। ঠিক আছে, আমি তোমাদের কাছে এখনই একটা এমসিকিউ দিয়ে দিচ্ছি, এইটা যদি তোমরা পারো তাহলে বুঝবো যে তোমাদের এটা কারেক্ট, তোমরা দ্বিপদ নামকরণ লিখার পদ্ধতিটা বুঝতে পারছো। তো সবার কাছে একটা পোল চলে গেছে, তোমরা সবাই একটু বলে দিবা যে কোনটা তোমাদের কাছে কারেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, কোনটা তোমাদের কাছে কারেক্ট মনে হচ্ছে সেটা তোমরা একটু আমাকে বলে দাও। দেখি তো কয়জন দ্বিপদ নামকরণ লিখার পদ্ধতিটা বুঝতে পারছে। আচ্ছা, অনেকেই দেখতেছি কিন্তু কনফিউজড হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু বুঝাই দিই। প্রথম কথা হচ্ছে এইটা কেন ভুল, কারণ এইখানে তুমি খেয়াল করে দেখো, এইখানে তুমি খেয়াল করে দেখো এমটা ছোট হাতের, প্রথম অক্ষরটা অলওয়েজ কি হইতে হবে? ক্যাপিটাল লেটারে হইতে হবে, তাহলে এটা বাদ। এবার এইটাতে আসো, এইটা ক্যাপিটাল লেটার ঠিক আছে, কিন্তু এরপরে তো সব আবার স্মল লেটার হইতে হবে, এখানে আবার এইটা ক্যাপিটাল লেটার, এর জন্য এটা বাদ। এবার এখানে আসো, এইটা বড় হাতের, ভালো, সব ক্যাপিটাল হাতের, মানে ক্যাপিটাল সব স্মল লেটার, তাহলে এটাও ঠিক আছে। এটা নিচে আন্ডারলাইন, ভালো। এটাতে আসি,
এটা ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল লেটার, কিন্তু নিচে কি নাই, নিচে কোনো আন্ডারলাইন নাই, তার মানে কারেক্ট হচ্ছে এইটা। এই জন্য সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। সবাই বলো তো এই পর্যন্ত সবার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবাই কি সবকিছু বুঝতে পারছো কিনা? এই যে দ্বিপদ নামকরণটা মাত্র দেখাইলাম, এটা ক্লিয়ার কিনা? সো আমাদের এই পর্যন্ত চ্যাপ্টার 1 এ যা যা টপিক ছিল, আজকে আমরা কি কি পড়লাম? 5টা রাজ্যের বর্ণনা পড়ছি, এবং 5টা রাজ্যের পরে যে আরেকটা রাজ্য মানে প্রোটিসটাকে ভেঙে যারা নতুন 2টা রাজ্য তৈরি করছে সেটা সম্পর্কে জানছি, এবং এরপরে দ্বিপদ নামকরণ সম্পর্কে জানছি, শ্রেণীবিন্যাসের ধাপগুলা সম্পর্কে জানছি। পরীক্ষার জন্য এই যে নিয়মগুলো আমি পড়াইলাম, এই নিয়মগুলা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সিকিউ কিন্তু পরীক্ষাতে আসে। এমসিকিউ প্লাস সিকিউ কিন্তু পরীক্ষাতে আসে। তো সবাই একটু ভালো করে এই পার্টটা দেখবা। এমসিকিউ এবং সিকিউ এর জন্য এই নিয়মগুলাই সুন্দর করে পড়লে পরীক্ষাতে ইনশাআল্লাহ একটা ভালো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাইলে মোটামুটি আশা করি সবার এই পর্যন্ত ক্লিয়ার। আমরা তাইলে মোটামুটি আজকের ক্লাসের যে টপিকগুলো আছে এর মাধ্যমে আমরা চ্যাপ্টার 1টা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। আশা করি একটু বাসায় এফোর্ট দিয়ে পড়লে এবং আমি যেভাবে ক্লাসে বুঝাই দিয়েছি জিনিসটা বুঝলে আর কোনো প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে। এবং তোমরা এই চ্যাপ্টার 1 এর সবকিছু একটু ভালোভাবে দেখবা, কারণ এখান থেকে কিন্তু সিকিউ এমসিকিউ সবকিছুই আসে। কোনটা কিভাবে আসে, কোন জায়গা থেকে আসে সেটা কিন্তু আমি বলে দিছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।